থ্যাংক ইউ ভেরি মাচ বোরহান। স্পেশালি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর একটা প্রোগ্রাম, বিশেষ করে আমাদের এই আজকের ফোরামে বেশ কিছু নতুন মুখ জয়েন করেছে। বিশেষ নতুন মুখ মিনস আসলে তারা এই সেক্টরে নতুন না, তারা সেক্টরে পাইওনিয়ার। তো আমরা আসলে তাদের সবাইকে আমাদের এই টিভেট প্রফেশনাল নেটওয়ার্কে স্বাগত জানাচ্ছি। আর পাশাপাশি আজকের যে টপিকটা, এটাও খুব ইন্টারেস্টিং একটা টপিক, যেখানে মূলত আমাদের মুকলেশ ভাই কিন্তু দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করে যাচ্ছেন। তো আই হোপ যে আজকের যে টপিকটা, যেমন ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপ, এই এই থিমটা আমার মনে হয় যারা আমরা সবাই টিবেট সেক্টরে কাজ করি তাদেরকে নতুন একটা আলো এবং নতুন একটা লাইট দিবে। তো আমরা দেখি নেক্সট হয়তো 45 মিনিটস আমরা মুকলেশ ভাই থেকে আমরা বেশ কিছু একটা নির্দেশনা পাবো, যেটা আমাদেরকে টিবেট সেক্টরে কাজ করার ক্ষেত্রে আরো অনুপ্রেরণা জানাবে। আমি এখন মুকলেশ ভাই আপনাকে আপনাকে ফ্লোরটা দিতে চাই, যে আপনি কন্টিনিউ করবেন প্লিজ। থ্যাংক ইউ, ওভার টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আমাকে মোটামুটি অনেকেই জানেন, নতুন কেউ থাকতে পারেন। তা আমি মোখলেসুর রহমান, আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি এবং ইউএন সিস্টেমে ওভার দি লাস্ট 30 ইয়ার্স। তো আমার মেইন ইনিশিয়াল সেক্টর ছিল, সেটাও একটু বলি, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট। আমি যখন এফএওতে ছিলাম তখন বাংলাদেশের মানুষ মাছ পেত না, পুকুরে মাছ চাষ হতো না। সে পদ্ধতিটাও যে নেতৃত্বে হয়েছে সেখানে আমি ছিলাম। এখন বাংলাদেশে মাছ কি পরিমাণ পাওয়া যায়, গ্রামে পুকুরে পুকুরে মাছ চাষ হয়। পুকুরে মাছ চাষ এদেশের জন্য স্বপ্ন ছিল। দ্যাট হ্যাপেন। তারপর যখন এডুকেশন সেক্টরে শুরু করলাম, প্রায়র টু জয়নিং ইন দ্য ব্যাংক এজ ফরমালি, বাংলাদেশের মেয়েরা স্কুলে যেত না। 27% ম্যাক্সিমাম স্কুলে যেত। এখন কত পার্সেন্ট যায় আমরা সেটা জানি। এবং সেই স্টাডিটাও, ফার্স্ট স্টাডিটা আমার হাতে হয়েছিল। সে 93-তে, আই মাস্ট রিকল, দি দেন ফাইন্যান্স মিনিস্টার, যে পৃথিবীতে কোনো এক্সাম্পল ছিল না, হি হ্যাজ স্টার্টেড এই যে ফিমেল স্টাইপেন্ড প্রোগ্রাম। বাংলাদেশ এসডিজি অ্যাওয়ার্ডও পেয়েছে, তারপর এফএও ইফাদের অ্যাওয়ার্ডও পেয়েছে। আই ওয়াজ দেয়ার। লাস্ট আর্লি 2000s বাংলাদেশের ছেলে মেয়েরা যারা স্কুলে যেতে পারে না, কখনো স্কুলে যায়নি, ড্রপ আউটস, কেউ ড্রপ আউট হয়েছে, কখনো স্কুলে যেতেই পারেনি, তাদেরকে স্কুলে আনার জন্য 100% এনরোলমেন্ট কিভাবে করা যায়, আমরা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলাম, যেটাকে আনন্দ স্কুল বলে। অনেকে মনে হয় জানেন আনন্দ স্কুল, অনেক উপজেলায় আছে, এখন সেটা সরকারি পর্যায়ে চলে গেছে। আই হ্যাভ স্টার্টেড ইন 2005। দেন কাম টু দ্য স্কিলস সেক্টর স্টাডি হয়েছে, নুর ইসলাম ভাই বলতে পারবেন, যেটা 2005-06-এ আমি শুরু করলাম, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক তখন ফাইন্যান্স করতে পারে না। সেক্টর স্টাডি উই হ্যাভ ডান। আমাদের সহযোগী আরেক উন্নয়ন সংস্থা স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে একটি প্রজেক্ট শুরু করে, বেসড অন দ্য ওয়ার্ল্ড ব্যাংক স্টাডি। সে হলো প্রথম আইএলও প্রজেক্ট, দেন দ্যাট প্রজেক্ট, দেন ওয়ার্ল্ড ব্যাংক কেম আপ, যেটাকে স্টেপ প্রজেক্ট বলে। এখানে অনেকেই আপনারা বেনিফিশিয়ারি। আমি যখন স্টেপ প্রজেক্টে এই টিচার্স রিক্রুটমেন্ট, স্টাইপেন্ড, এখন স্টাইপেন্ড পাবলিক প্রাইভেট সব ইনস্টিটিউট পাচ্ছে। আমি সেটাই জানি, যদি কেউ না পায় থাকে আমাকে জানায়েন। সেটাও ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্টের মাধ্যমে উদ্ভাবিত হয়েছে। সেখানে আমরা শুরু করেছিলাম প্রথম, যে ইনস্টিটিউশন ইন্ডাস্ট্রি স্কিল সেক্টরে পার্টনারশিপ করা যায় কিনা। আহসানকে আমি দেখতে পাচ্ছি, আহসান নিজে উদাহরণ। আর কে কে আছেন জানি না কোন ইয়ে থেকে, যে কতটা পার্টনারশিপ কিভাবে সম্ভব হয়েছে। আপনারা প্রথম বলছেন এটা আবার কি কথাবার্তা বলে, আমরা সার্টিফিকেট ইস্যু করব, আবার ইন্ডাস্ট্রির সাথে যে আমরা কি করব। বাট ইউ মেড দিস চেঞ্জেস, অল দি প্রিন্সিপালস অফ প্রাইভেট এন্ড পাবলিক। প্রাইভেট ইউনিভার্সিটি এগিয়ে আসছিল আগে, দেন প্রাইভেট ইনস্টিটিউশন গুলো কন্ট্রিবিউট করেছে লট। দ্যার ইজ এক্সাম্পলস, কোন কোন প্রতিষ্ঠান 200+ পার্টনারশিপও করেছেন। দ্যাটস দ্য বিগিনিং। এই ইউনিভার্সিটি, আমি কিন্তু ইউনিভার্সিটি সেক্টর বেশি দেখি বাংলাদেশ প্লাস আদার কান্ট্রিজ, তো মাঝে মাঝে ইউনিভার্সিটি বলে ফেলবো। তো ইউ আর অলসো টার্সিয়ারি এডুকেশন লেভেল। স্কিলস ইজ নট প্রাইমারি, নট সেকেন্ডারি, ইট ইজ টার্সিয়ারি লেভেল। এই টার্সিয়ারি লেভেল পৃথিবীর বহু দেশে পলিটেকনিককে টেকনিক্যাল ইউনিভার্সিটি বলে। ইভেন ইউকে আজ থেকে প্রায় 20 বছর আগে তারা তাদের পলিটেকনিক ইনস্টিটিউট গুলোকে টেকনিক্যাল ইউনিভার্সিটি বানিয়েছে। পৃথিবীর বহু দেশে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আছে ইউনিভার্সিটি, এবং লট অফ ইনোভেশনস আছে। যদি আমাদের দেশের দিকে তাকাই, উই আর স্টিল মাচ বিহাইন্ড আদার কান্ট্রি থেকে। তবে আমি বলবো যে আমরা শুরু করেছি,
আমাদেরকে জিরো থেকে শুরু করতে হবে না। পৃথিবীর যে নলেজ গুলো আছে সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা ইনস্টিটিউট ইন্ডাস্ট্রি পার্টনারশিপটা স্ট্রং করতে পারি, এফেক্টিভ পার্টনারশিপ, নট একটা কাগজে এমইউ সই করলাম আর দেখিয়ে দিলাম যে আমরা 100টা এমইউ আছে, ইট ডাজ নট মিন এনিথিং। তারা আপনার ইনোভেশনে কন্ট্রিবিউট করবে, তারা আপনার সাথে রিসার্চ করবে, আপনার ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিবে, তাদের ওয়ার্কশপ আপনার ইনস্টিটিউটে নিয়ে আসবে। তখন দেখা যাবে যে আপনার স্টুডেন্টেরা, গ্রাজুয়েটেরা চাকরি পেতে দেরি হবে না, দেশের বাইরেও পাবে। এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমি আমার কথাবার্তার গাইডিং এর জন্য আমি মিস্টার বোরহানকে একটা পাওয়ার পয়েন্ট শেয়ার করেছি। বোরহান, কুড ইউ প্লিজ প্রেজেন্ট ইট? স্যার অ্যাকচুয়ালি আমি সেটা ডাউনলোড করিনি, একটু তাহলে আমাকে 2 মিনিট সময় দিতে হবে স্যার। লেট মি সি whether I can share. হ্যাঁ, আপনি রেডি থাকেন। Okay, sir. যদি আমারটা ফাংশন না করে দেন ইউ স্টার্ট, ঠিক আছে? ডেফিনেটলি স্যার। এন্টায়ার স্ক্রিন না, এন্টায়ার স্ক্রিন না উইন্ডো করব, কোনটা করব? উইন্ডো হচ্ছে বেটার প্র্যাকটিস উইন্ডো। উইন্ডো, ওকে ওকে দুইটাই করতে পারেন, সমস্যা নেই। ওকে, দেখা যাচ্ছে? জি স্যার। ক্লিয়ার? জি দেখা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ। সো আমি প্রেজেন্টেশনটা প্রকৃতপক্ষে করতে চাই, যেহেতু আপনারা শুধু ট্রেনিং দেন, ট্রেনিং এর বাহিরে কি করা যেতে পারে, যেটাকে মানুষ বলে আউট অফ দা বক্স থিঙ্কিং, আমরা সেটা শো করেছি আগে। সো এখানে আমাদেরকে দেখতে হবে গভর্নমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউট গুলো কিভাবে ফান্ডিং করতে পারে এবং আপনারা কিভাবে সেটা ইউজ করবেন। বাংলাদেশ এখন আর নিম্ন আয়ের দেশ নয়, আমরা কি বলি? মধ্যম আয়ের দেশ, এবং টার্গেট টু বি ডেভেলপড বাই 2041। কিন্তু ডিসেন্ট ওয়ার্ক SDG 8 অ্যাচিভমেন্ট করতে হলে টিবেটের অল্টারনেটিভ নাই, সেটাই কিন্তু 2030। যদি আমরা নলেজ ইকোনমিতে না যাই, ইকোনমিক গ্রোথ খুব স্ট্যাগনেন্ট হয়ে যাবে। আমাদের ফর এক্সাম্পল থাইল্যান্ড মিডল ইনকাম কান্ট্রি হয়েছে আজ থেকে প্রায় 40 ইয়ার্স ব্যাক। তারা এখনো মধ্যম আয়ের দেশ। উচ্চবিত্তে কেন যেতে পারেনি? হিউম্যান রিসোর্স, প্রোডাক্টিভিটি, নলেজ ইকোনমি তারা যাইতে পারে না, ইনোভেশন নাই। থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, জেনারেট নিউ নলেজ। নলেজ কাকে বলে সে ডেফিনেশন নিয়েও আমাদের সমস্যা আছে। কোনো একজন সেক্রেটারি, স্টিল হি ইজ সেক্রেটারি, আমার একটা মিটিং এ আমি যখন বললাম যে নলেজ, হ্যাঁ বিভিন্ন বই পুস্তক পড়লে, তারপর ডেটা সার্ভে করলে ওটাকে নলেজ বলে, বাট দ্যাট নলেজ কোন সমাজের কাজে লাগে না, নিজেরও কাজে লাগে না। নলেজ হ্যাজ টু বি কমার্শিয়ালাইজ। আপনি যদি নলেজ, ইউ হ্যাভ টু কনসিডার লুক লাইক ইউর প্রপার্টি। ইফ ইউ ক্যান সেল ইট, ইট ইজ নলেজ। ইফ ইউ কান্ট সেল ইট, ইট ইজ নট এ নলেজ। থিঙ্ক অ্যাবাউট ইট। এই সেক্টরে প্রচুর মেরিটোরিয়াস ইঞ্জিনিয়ার্স আছে, ইভেন সোশ্যাল সেক্টরের অনেকেই আছেন। ইউ ক্যান মেক এ ডিফারেন্স। থিঙ্ক অ্যাবাউট ইট যে হাউ মেনি ইঞ্জিনিয়ার্স ইন দিস কান্ট্রি। যদি আমরা পপুলেশন 170 মিলিয়ন পপুলেশনকে প্রপোর্শনেট করি, কোন পার্সেন্টেজে পড়বে? আই ডোন্ট থিঙ্ক সো। আওয়ার রেসপন্সিবিলিটি ইজ হাউ টু মেক দিস 170 মিলিয়ন পিপল প্রোডাক্টিভ, এফেক্টিভ এন্ড থিঙ্ক লুক ফরওয়ার্ড। এখানে শুধু পাবলিক ফাইন্যান্স করলে হবে না, এখানে এই কাজটি করতে হলে পাবলিক প্রাইভেটের একটা বিশাল পার্টনারশিপ লাগে, এবং এই পার্টনারশিপের জন্য ইনস্টিটিউটের যেমন রেসপন্সিবিলিটি আছে টু গো টু দ্য ইন্ডাস্ট্রিজ, তেমনি ইন্ডাস্ট্রি, যেহেতু বাংলাদেশ ইজ গোয়িং টু বি নাও ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি, কিন্তু এখানে একটি সমস্যা আছে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি অনেক সময় বলে আসছি, বাংলাদেশ ইন্ডাস্ট্রি কখন থেকে শুরু হয়েছে? উই আর ভেরি নিউ, যার ফলে আমাদের যেসব ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন তারাও ফার্স্ট জেনারেশন। এই ফার্স্ট জেনারেশনের লিমিটেশন হলো দে ডোন্ট সি বিয়ন্ড দেয়ার বেনিফিট। এখন কিছু কিছু প্রতিষ্ঠানে সেকেন্ড জেনারেশন আসছে, ইউ উইল সি দ্য ডিফারেন্স। মাচ এডুকেটেড লিডারশিপ আসছে প্রাইভেট সেক্টরে। এখন CSR আসবে, পার্টনারশিপ আসবে, এগুলোকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি? মনে রাখতে হবে প্রত্যেকটা ইনস্টিটিউট শুড বি কনসিডার্ড এজ এ লাইট হাউস, নলেজ জেনারেটিং হাউস। সেই নলেজটা তখনই কাজে লাগবে
যখন এটা আপনি সেল করতে পারবেন। সেল ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি প্যাটেন্ট করতে না পারবেন। ইউর নলেজ মাস্ট বি সেলেবল, টেকনোলজি মাস্ট বি, যেটা আসবে এটা সেলেবল। এটা করার জন্য ইনস্টিটিউটের একটা প্ল্যান থাকতে হবে, হাউ ইউ আর গোয়িং টু ডিল উইথ ইট। এখানে আপনারা, আমি মনে হয় এর আগেও একবার অনেক আগে বলেছিলাম, এই ওয়ার্ল্ডে এই যে একটা বেডল অ্যাক্ট 1980, এটা প্রকৃতপক্ষে আমি ইউনিভার্সিটিগুলোতে যখন কথা বলি সেখানে আমি এটাকে খুব এমফেসাইজ করি। বাংলাদেশে এই যে একাডেমিক রিসার্চ এবং ইনোভেশন, এই দুটোকে ম্যাচ করতে হলে আমাদের আইনের যে সীমাবদ্ধতা আছে সেটাও দেখতে হবে। এই বেডল অ্যাক্টের কাজ হলো যে একটা ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রি মিলে ইউ হ্যাভ কাম আপ উইথ এ নলেজ, নিউ নলেজ জেনারেশন হলো। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটার মালিক কে হবে? এই মালিকানা যে বিষয়টি, এটি বেডল অ্যাক্টে 1980 তে বলা হয়েছে, যেটা ইউএস এতে ইউজ হচ্ছে আফটার দ্যাট। এর আগে এটা নিয়ে বেশ কনফ্লিক্টিং ছিল। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমি যখন ইউএস এর কথা বলছি, তাদের জিডিপির অ্যারাউন্ড 35% আসে ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে। আমরা দেখতে পাই বিভিন্ন দেশের সাথে তাদের ফাইটিংও হয়, যথেষ্ট পরিমাণে স্যাংশনও হচ্ছে। চায়নার সাথে যেসব ট্রেড কনফ্লিক্টিং হচ্ছে, দিজ আর মেইনলি রিলেটেড উইথ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের দেশে যদি প্রপার একাডেমিক রিসার্চ করতে হয় তাহলে ওরকম একটি আইন থাকতে হবে। আমাদের দেশের যে প্যাটেন্ট আইন আছে অনেকেই জানেন, কিন্তু ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করলে যে একটা ইনোভেশন হবে, ফুল ওন ইট, এই এক্সক্লুসিভ আইনটি এখনো হয়নি। আমি অনেক অ্যাডভোকেটিং করছি, আপনারাও এই সুযোগ নেন যে আমার নাম ভাঙাতে পারেন যে মখলেস বলছে এটা নাকি খুব দরকার। আমরা রিসার্চ করব, ইনোভেশন করব, কিন্তু মালিকানা থাকবে না, আমি সেল করতে পারবো না, আমার একটা প্যাটেন্ট থাকবে না, এটা তো হতে পারে না। থিঙ্ক অ্যাবাউট ইট। এই বেডল অ্যাক্টে এটা একটা এক্সাম্পল কি করেছে তারা। এই যে একটা ইনস্টিটিউশন যে আপনারা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করবেন, কিভাবে করবেন? যদি আপনার একটা প্যাটেন্ট থাকে, রেজিস্টার থাকে, সাম কোম্পানিজ ইন দি ওয়ার্ল্ড মে কাম আপ, ইউ ক্যান গেট মিলিয়ন্স অফ রয়্যালটিজ। কারণ ওই যে প্যাটেন্ট এমন একটি জিনিস যেটি সার্চেবল, এবং এই অ্যাক্টিভিটিটা যদি আমরা করতে পারি, কেউ যদি একটা ইনোভেশনও আনতে পারেন and come up with a patent, স্টেপ প্রজেক্টে বেশ কয়েকটা ইনোভেশন হয়েছিল, প্যাটেন্টিং এর কি অবস্থা আছে আমি জানি না এখনো। বাট আমার হায়ার এডুকেশনে বাংলাদেশে কোনো প্রফেসরের ইন্ডিভিজুয়াল প্যাটেন্ট ছিল না। আমি 20+ প্যাটেন্টের ব্যবস্থা করেছি, ইনক্লুডিং ইউএস লেভেল প্যাটেন্ট, এবং স্টিল দে আর গেটিং বেনিফিট। এবং আমরা যদি এই প্যাটেন্টের বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে, এবং এটা শুধু ইনস্টিটিউটকে হেল্প করবে না, কান্ট্রিকে হেল্প করবে। তখন নলেজ ইকোনমিতে দেশের র্যাঙ্কিং বেড়ে যাবে, আপনার ইনস্টিটিউটের সুনাম বেড়ে যাবে, এবং দি কান্ট্রি অ্যাজ এ হোল উইল বি বেনিফিটেড। একটা উদাহরণ, এটা ক্যামব্রিজ ইউনিভার্সিটির উদাহরণ। দেখেন সেখানে 1960s এর অবস্থা, 70s, 80s, 90s and 2000s. They have in total 100+ companies. How it is possible? You see how many innovations are there. Harvard University is the richest in the world. বাংলাদেশের 10 বছরের জিডিপি সমান কি দিয়া? প্যাটেন্ট দিয়া। So if your institution can come up with some innovation, you can have a company. এবং কেউ এই প্যাটেন্ট অ্যাক্ট পারফেক্টলি না থাকলে that would be difficult. But you can come up with partnership with industries, you can see the benefit. So এখানে একটি বিষয় আছে, আপনি টেকনোলজি আপনার ইনস্টিটিউটে হলো, how it will be going for commercialization, how it will go from your laboratory to somewhere else. এখানে পৃথিবীর বিভিন্ন দেশে ইনস্টিটিউটে টেকনোলজি ট্রান্সফার অফিস হয়। যখন ইনোভেশনটা হয়, প্যাটেন্টিং হয়, তখন তাদের কাজই হলো এটা ডিসেমিনেশন করা, ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ করা, এবং সেটা মোর মানি নিয়ে আসা। এখানে দেখতে হবে যে অনেক দেশেই আছে, যদি কোনো ইনস্টিটিউশন ফাইন্যান্স গেম চেঞ্জার। বাংলাদেশে আমি প্রথম টিটিইউ এস্টাবলিশমেন্ট শুরু করেছিলাম
এখনো মনে হয় 7-8টা ইউনিভার্সিটিতে আছে। So far I know still those are working. For example, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, BAU তে আছে, ইভেন আমাদের পাশে, আমার অফিসের পাশে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আছে। They are working good, but think about it, how you can do it. তো TTOs এমন ভাবে তৈরি করতে হয় যাতে ইনস্টিটিউটের সাথে এটা ডাইরেক্টলি লিঙ্ক না। এটা মোটামুটি একটা অটোনোমাস ইনস্টিটিউশনাল ফাইন্যান্স, দ্যাটস ওকে, বাট এটা রিলেশনশিপ একেবারে ইনস্টিটিউটের মতো প্রিন্সিপাল ডিসিশন নিলেই হবে না। হ্যাঁ, তাদের ক্ষমতা থাকতে হবে। তারা যেমন ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ করবে, আরেক ইনস্টিটিউশন করতে পারে, এটা বিয়ন্ড দ্য সেক্টরেও যেতে পারে। টিটিওস বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, বাংলাদেশেও আছে, পৃথিবীর যেসব কয়েকটি নাম বললাম, টিটিওস আর ভেরি রিচ। আপনাদের কারো সুযোগ হয়েছে কিনা, আমি বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে দেখেছি, টিটিওতে গেলে মনে হয় দিস ইজ এ সুপার ল্যাবরেটরি, এবং তাদের যে ডেটাবেস, দোজ আর রিয়েলি রিয়েলি ভেরি রিচ। কি থাকতে হবে না, মোটামুটি 4-5টা ফিলার যদি আপনি দেখেন এরিয়া, তাহলে দ্যাট উইল হ্যাভ। একাডেমিক কালচার থাকতে হবে, যেটা সায়েন্স বেসড হতে হবে, আইপি লিটারেসি বুঝতে হবে, এবং কান্ট্রির কালচার কি, হাউ ইউ আর গোয়িং টু টেক ইট সিরিয়াসলি অ্যান্ড মুভিং ফরওয়ার্ড, সেটা দেখতে হবে। আরেকটা বিষয় দেখেন, ওই অ্যাড, প্রচুর বিজ্ঞাপন থাকতে হবে, দেন দ্যাট উইল ব্রিং ইউ ক্যাপিটাল। এবং এট দ্য সেম টাইম মনে রাখতে হবে, ইনোভেশন ইজ এ রিস্ক ফাইন্যান্সিং। যদি সাকসেস হন, it will create millions. If you are failure, you will not be zero. The reason is that যে নলেজটা অ্যাক্রু হয়, সেটা দিয়ে ফার্দার রিসার্চ করে ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া যায়। এজন্য এটাকে অ্যাডভান্সার বলে, এবং গভর্নমেন্টের সাপোর্ট লাগে। যদি সে এনভায়রনমেন্ট না থাকে, ইউ ক্যান্ট মেক মেজর প্রোগ্রাম। এই জন্য বলছি, ব্যাড অল অ্যাক্ট হ্যাজ টু বি অ্যাডপ্টেড ইন দিস কান্ট্রি ইন এ নিউ প্যাটার্ন। এখনো এটা হয়নি, যদিও আমি চেষ্টা করছি ওভার দি লাস্ট 10 years। আমাদের যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচার গুলো, সেখানেও সমস্যা আছে। এটা একজন টিচার নেবেন, স্টুডেন্টদের নেবেন, ওই নাম্বার ভিত্তিক সার্টিফিকেট পেলো, ওটা না। এখানে এমন একটা পর্যায়ে লার্নিং আসবে, লার্নিং উইল ব্রিং ইনোভেশন। এই যে কেউ অনেকে মনে হয় সিঙ্গাপুর নানিয়াং পলিটেকনিকে গিয়েছেন, ওরা কি জন্য বলে টিচিং ফ্যাক্টরি, ফ্যাক্টরিটাকে ইনস্টিটিউটে নিয়ে আসতে হবে, দেন থিংস উইল স্টার্ট মুভিং ফরওয়ার্ড। গভর্নমেন্টের পলিসিটা আগে বলেছি আমি, অ্যালাউ ইন্ডিভিজুয়াল রিসার্চার এ পার্সোনাল শেয়ার অফ আর্নিং। এটা যেহেতু আইন আমাদের দেশে নাই, এটা কিভাবে হবে আমি জানি না। অনেকে বলে, আমি যদি প্যাটেন্ট করি, আমার তো যে নলেজটা হয়েছে ওটা অন্যরা পেয়ে যাবে। এটা আমাদের দেশে ওই আইনি জটিলতার জন্য এটা সম্ভব, কিন্তু প্যাটেন্ট উইল প্রটেক্ট ইউ। ইফ ইউ হ্যাভ এ প্যাটেন্ট, ইউ ক্যান সেল ইট লাইক ইউ ল্যান্ড। এবং সেখানে বাংলাদেশে এখনো কোনো ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনি একটা ইনোভেশন হলো, ইউ ক্যান মেক ইট এ পাইলট অর প্রোটোটাইপ, ওরকম সুযোগ সুবিধা এখনো তৈরি হয় নাই। বাট ইউর ইনস্টিটিউট হ্যাজ টু কাম আপ। ইটস ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইউ ক্যান মেক ইউর সেলফ, দেন ইনকিউবেটরস উইল কাম আপ। এখানে অনেক ওই যে স্টার্ট আপ বলে, এই স্টার্ট আপ গুলোর দিকে চিন্তা করতে হবে। আপনি ছোট করে শুরু করলে এই সায়েন্স এন্টারপ্রিনিয়রশিপ অথবা এই যে ইন্ডাস্ট্রিয়াল পার্টটা, দ্যাট উইল মেক ইউ ডুইং মেনি থিংস। আনফরচুনেটলি আমাদের দেশে ইউনিভার্সিটি গুলো পিছিয়ে, ডিবেট স্টিল এট দ্য বিগিনিং অফ দিস থিঙ্কিং। তারপর গভর্নমেন্টের আবার এই ইনোভেশনের জন্য প্রচুর পলিসি থাকতে হয়। যখন এটা প্রোডাকশনে যাবে, হাউ ইউ ক্যান মেক দ্য ট্যাক্স রিবেট এটসেট্রা। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে ঠিক মতো? জি স্যার, জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। ওকে, ইভেন দেখতেও পাচ্ছি। ওকে 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 কারণ আমি ওই কম্পিউটারের মাইক্রোফোন ইউজ না করে আরেকটা এক্সটার্নাল মাইক্রোফোন আছে আমার, এটা ওয়্যারলেসলিও হয়। তো আপনার এই বেশ কিছু অ্যালাউন্স দিতে হয় আপনার ইনোভেশন ইকোসিস্টেম করার জন্য। তারপর দিস হ্যাজ টু বি কাম আপ।
আদারওয়াইজ ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রির একটা এমন একটা কোলাবোরেশন থাকতে হবে যে দ্যাটস বেনিফিশিয়াল। ইউ হ্যাভ টু শো দ্যাট হোয়াই ইন্ডাস্ট্রি শুড ফাইন্যান্স ইউ। আপনারা বহু জায়গায় আমি দেখেছি যে ইন্ডাস্ট্রি তাদের একটা ওয়ার্কশপ আপনার ইনস্টিটিউটে দিয়ে দেয়। ইভেন কোনো কান্ট্রিতে ওই একটা নিউ ইকুইপমেন্ট তৈরি হলে ওটা আগে প্রথম ইনস্টিটিউটে দেয়, তাহলে টেকনিশিয়ান উইল কাম আপ। বাংলাদেশে যেহেতু আমরা ইনপুট বেসড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এই জন্য এটা একটু লিমিটেশন আছে, বাট আই থিঙ্ক উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট। তাহলে দেখা যাবে যে আপনার আস্তে আস্তে ক্যাপাসিটি বিল্ড আপ হবে, ইউ ক্যান ডু মেনি থিংস। এবং এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ওটাকে ইনসেন্টিভাইজ করতে হবে, এখানে সরকারি সাপোর্টের দরকার হয়, এবং সেই সরকারি সাপোর্টটা শুধু টাকা দিয়ে নয়, there are many ways for doing it. Even for example, একটা যদি টিবেট রিসার্চ রিভলভিং ফান্ড তৈরি করা যায়, that could make a initial investment, সেটা আপনাদেরকে কন্টিনিউয়াসলি হেল্প করতে পারে। What Bangladesh can do, বাংলাদেশে আপনারা মনে করবেন না যে অনেক পিছিয়ে আছে। সোশ্যাল ইনোভেশনে গ্লোবালি বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেভেল কান্ট্রি। মাইক্রো ক্রেডিট কোথায় আবিষ্কার হয়েছে? বাংলাদেশে। এই যে আপনার এই কলেরা প্রতিরোধের সিম্পল সলিউশন কোথায় তৈরি হয়েছে? বাংলাদেশে। এবং সোশ্যাল বিজনেস যেটা এখন সারা ওয়ার্ল্ডে চলছে, it is in বাংলাদেশ। ইভেন আমি আগে একটা বলেছি যে ফিমেল স্টাইপেন্ড, যেটা এখন 77 কান্ট্রিজে রেপ্লিকেট হয়েছে। আনন্দ স্কুলের কথা বলেছি, সেটা 37 কান্ট্রিতে পৌঁছেছে। সো দেয়ার ইজ lot of opportunities, but those are কিভাবে হয়েছে? এটা সরাসরি ইনস্টিটিউশনাল লেভেলে হয় নাই, এটা ইন্টারন্যাশনাল সাপোর্ট লেগেছে। বা এটা যেমন ICDDRB আপনার হচ্ছে স্যালাইন সলিউশনটা নিয়ে এসেছে। তো দ্যাট কাইন্ড অফ থিংস আর দেয়ার, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে হাউ উই ক্যান ব্রিং ইভেন বিজনেস প্রসেস ইনোভেশন। এখানে অনেক রকমের সুযোগ সুবিধা আছে। আপনারা ফ্রিল্যান্সিং করেন, এখন ডিজিটাল যুগ, ইউ ক্যান কাম আপ উইথ মেনি বিজনেস সলিউশন। থিঙ্ক অ্যাবাউট ইট, হাউ ক্যান ইভেন এই যে আপনার মোবাইল ব্যাংকিং শুরু হয়েছে, যে বিকাশ এটসেট্রা। আমরা যদি আজকের নিউজেও দেখি, বাংলাদেশে 50% লোক এখনো নন ব্যাংকিং এর আওতার বাহিরে। হাউ ইউ ক্যান ব্রিং দ্যাম, দ্যাট ক্যান মেক এ ডিফারেন্স। Come up with ideas which can help. এটা কয়েকটি, এখানে মনে হয় 20-25টি উদ্ভাবন হয়েছিল আপনার স্ট্যাপ প্রজেক্টে। এখানে কয়েকটি আমি তুলে ধরলাম, এবং এগুলোর অবস্থা এখন কি অবস্থায় আছে আমি জানি না, তবে নেবুলাইজার যেটা, এটা এখনো চলছে, এটা আমি জানি। এবং মেনি হসপিটালস এই যে কোভিড এর সময়ও দে আর ইউজিং ইট, এক নাম্বারটা। তারপর বেশ কয়েকটি দেখতে পাচ্ছেন, আপনারা পড়তেও পারছেন, এটা আপনাদের ইনোভেশন। এটা টিবিটি ইনস্টিটিউশনে করেছে স্ট্যাপ প্রজেক্টের সময়। ইফ ইউ ক্যান ডু দ্যাট, হোয়াই নট মোর? এগুলো মার্কেটিং ঠিক মতো হয়নি। মার্কেটিং করতে পারলে ইচ ইনস্টিটিউশন শুড হ্যাভ প্যাটেন্ট। এটা আপনাদের করার মধ্যেই আছে, উইদিন ইয়োর রিচ ইউ ক্যান ডু ইট। আমরা একটা নতুন প্রজেক্ট বানিয়েছি, এটার নাম অ্যাসেট প্রজেক্ট। এটা ইমপ্লিমেন্টেশন শুরু করেছে, এটা 5টা মন্ত্রণালয়ে কাজ করবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট স্কিলস সেক্টর প্রজেক্ট। এটা $500 বিলিয়ন প্রজেক্ট। আমি আশা করছি আপনি কতগুলো ইনস্টিটিউশন এখানে আসবে তাও দেখতে পাচ্ছেন। এবং এটা ফার্স্ট টাইম যেখানে আমরা মিনিস্ট্রি অফ হেলথ এবং অন্যান্য মিনিস্ট্রিগুলোকেও এনেছি আমরা। তো দিস কুড চেঞ্জ দ্য হোল স্কিল সেক্টর। চিন্তা করুন, বাংলাদেশে 170 মিলিয়ন মানুষ আছে। এগুলো শুধু যদি বলি যে খেলু খায়, দিস ইজ রিয়েলি ডিপ্রাইভিং দি পিপল এবং তাদেরকে ডিগ্রেডেশন করা। বাট এট দ্য সেম টাইম 170 মিলিয়ন মাইন্ডসও তো আছে। ইফ উই অ্যাড অল দি মাইন্ডস টুগেদার, বাংলাদেশ ক্যান মুভ ফরওয়ার্ড। বাংলাদেশ পপুলেশন দিয়ে 8,
আমরা নলেজ ইকোনমিতে 100 এর নিচে, if we use our brain we could be within 10 at least. Think about it. That's an opportunity. My presentation is finished here. Thank you very much. ধন্যবাদ ডক্টর মুখলেসুর রহমান স্যার। আসলে খুব সংক্ষেপের ভিতরে এত ওয়াইড জিনিস চলে আসছে যে আমরা আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম। তো প্রথমে আমরা যাব হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন থাকে তারপর আসসালামু আলাইকুম। স্যার একটু আমাকে যদি সুযোগ দেন সাখাওয়াত স্যার প্লিজ। হ্যাঁ, তো প্রথমে আমি ডক্টর সাখাওয়াত আলী বলছি। আমি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি চাঁদপুরের প্রিন্সিপাল হিসেবে এখন কর্মরত আছি। আমি মুখলেস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সাকাত ভাই মনে হয় বরহন সাহেব কিছু বলতে চাচ্ছেন, তারপরে আপনি প্রশ্নটা করুন প্লিজ। জি জি, আমি প্রশ্নে যাচ্ছি সরাসরি। আর স্যার যে প্রেজেন্টেশনে বলেছেন যে এ গুড নাম্বার অফ সাখাওয়াত স্যার একটু আমাকে একটু সময় দিবেন, 1 মিনিট সময় দিবেন প্লিজ। জি জি, ধন্যবাদ সাখাওয়াত স্যার। মূলত আমরা প্রথমে প্রশ্ন উত্তরে যাব। তো আমরা আশা করব যে প্রথমে জেনারেল পার্টিসিপেন্ট যারা আছেন তারা একটু প্রশ্ন করবেন, যারা হয়তো অনেক সময় এই ধরনের ফোরামে প্রশ্ন করার সুযোগ পান না। আর এরপরে আমরা যাব যে যারা সিনিয়ররা আছেন তাদের কাছ থেকে আমরা 1-2 মিনিট করে শুনবো ডেফিনেটলি। আর আমি একটু আশা করব যে সিনিয়ররা যারা আছেন তারা হয়তো তাদের কথাগুলো যখন বলবেন ওই সময় হয়তো প্রশ্নটা করলে তাহলে আর 2 বার তাদেরকে ডাকতে হবে না, বা 2 বার তাদেরকে এই ফ্লোর দিতে গেলে তখন আবার একটু সময় চলে যায়। এই জায়গাটা আমি একটু সহযোগিতা আশা করছি। তো আমি চাচ্ছি যে প্রথমে যদি কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেগুলো আসুক। তারপরে আমাদের সাথে আজকে যুক্ত আছেন ডিটি সাবেক ডিজি শাহজাহান মিয়া স্যার, তারপরে ডক্টর নুরুল ইসলাম স্যার আছেন, ডক্টর ওয়াজেদ আলী স্যার আছেন, ডক্টর সাখাওয়াত আলী স্যার আছেন। আমাদের সাথে রয়েছেন ডক্টর শাহ আলম মজুমদার স্যার, নজরুল ইসলাম স্যার আছেন, আমাদের সাথে ওবায়দুর রহমান ভাই আছেন, তারপরে আনিসুজ্জামান ভাই আছেন, এরপরে আমাদের সাথে কবির আহমেদ ভাই আছেন, এরপরে সুইডেন পলিটেকনিক্যালের প্রিন্সিপাল স্যার রয়েছেন, রাজশাহী টিটিসি প্রিন্সিপাল স্যার রয়েছেন, আরো অনেকে আমাদের সাথে আছেন। তো আমরা তাদের সবার কাছ থেকে হয়তো কম বেশি 1-2 মিনিট করে শুনবো। তো আমরা যেতে চাচ্ছি যে যদি স্পেসিফিক যারা আসলে ফোরামে কথা বলার সুযোগ বেশি পান না তাদের কাছ থেকে প্রথমে প্রশ্ন নেওয়ার সুযোগ চাচ্ছি। তো তারপরে আমরা এসে যাব। জি সাখাওয়াত স্যার, আমি একটু মুভিং কন্ডিশনে আছি, ওই জন্য একটু ফ্লোর চাচ্ছিলাম। সরি ফর দ্য ইন্টারাপশন। প্লিজ স্যার। অত্যন্ত সংক্ষেপে বলি, স্যারের প্রেজেন্টেশনে বলেছেন যে we have a good number of MOU between institution and industry, but no one is effective till now in Bangladesh. আমার প্রশ্ন হলো যে how we can make MOU between industry and the institution more effective, যেটা চায়নাতে দেখেছি বা জার্মানি ইন্ডাস্ট্রি ইনস্টিটিউশন রিলেশনটা মোর ইফেক্টিভ, কিন্তু বাংলাদেশে ইফেক্টিভ কেন না, and how we can make it more effective. Thank you very much. জি, ওভার টু ডক্টর মুখলেস স্যার। আমার মনে হয় একটা কাজ করেন, কোশ্চেন গুলো সংগ্রহ করেন, কয়েকটি কোশ্চেন হলে উত্তর দেওয়া সুবিধা হবে, একটা একটা করে না। সাকাত সাহেব খুব ভালো কোশ্চেন করেছেন, অ্যান্সার উনি জানেন। উদ্যোগটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট না, ইন্ডাস্ট্রি না, ইনস্টিটিউটকে নিতে হবে। এখানে আপনার দোলটা আপনাকে বাজাতে হবে, দেন থিংস উইল হ্যাপেন। আমাদের দেশে যেহেতু আমি প্রথমে বলে আসছি, আমাদের দেশে ফার্স্ট জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেকেন্ড জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেক কম, যার ফলে এদের মূল উদ্দেশ্য হলো অ্যাডাপটিভ প্রোডাকশনে যাওয়া। তারা কিন্তু যে প্রোডাকশন প্ল্যান্ট গুলো আছে, none of the capital equipment produced in this country, যার ফলে লিমিটেশন আছে। কিন্তু এট দ্য সেম টাইম এখানে দেখতে হবে, আমরা যদি ইনস্টিটিউটে উদ্যোগ নেই, এখানে কয়েকজন ইনস্টিটিউটের প্রিন্সিপাল আমি দেখতে পাচ্ছি, ওনারাই উত্তরটা দিলে ভালো হবে। আমি মাঝে মাঝে শিফট করব, যে আমাকে উত্তর দিতে হবে না, you know the answer yourself. Even Dr. Shakawat also knows it. He is asking for others. তো এখানে মূল কাজটা হলো ইন্ডাস্ট্রিকে ইনভাইট করতে হবে। ইন্ডাস্ট্রি তো জানে না আপনি কি প্রোডাক্ট প্রডিউস করছেন। একটা কোশ্চেন এসেছে, এই যে গ্রিন টেকনোলজির উপরে ইঞ্জিনিয়ার হচ্ছে,
কিন্তু মানুষ জানে না হচ্ছে গত কয়েক বছর যাবত। এখন সিভিল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিচ্ছেন চাকরির জন্য। দোজ থিংস হ্যাজ টু বি থিঙ্ক অ্যাবাউট ইট। কেন হচ্ছে না? এই যে পলিসি অ্যাডভোকেসি, ওই যে অ্যাডভেঞ্চার বললাম, ইউ হ্যাভ টু অ্যাড ইউরসেলফ, দেন অ্যাডভেঞ্চার উইল কাম আপ। থ্যাংক ইউ। জি, মুখলেস স্যার যেটা বলছিলেন, যে প্রশ্ন থাকলে কয়েকটা প্রশ্ন একসাথে আসতে পারে। এরপরে আর কারো যদি প্রশ্ন থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। জি, আরিফুল ইসলাম। জি, আমি আরিফুল ইসলাম বলছিলাম, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, বাগেরহাট থেকে। আমি আসলে টিবেট বিষয়ে মানে মাঠ লেভেলে কাজ করতেছি, মানে আমি ক্লাস গুলো নিচ্ছি। সো আমার মোটামুটি একটু আপনাদের ক্লাস সিনিয়রদের দেখে নিচ্ছেন মানে আপনি ট্রেনার? যে ট্রেনার হিসেবে আছি। কোন অকুপেশনের আপনি? আমি গ্রাফিক ডিজাইনের ট্রেনার হিসেবে আছি। আর আনিস স্যার হয়তো আমাকে চিনতে পারে। জি, প্লিজ আপনি বলুন, প্রশ্নটা বলুন। যে সিনিয়রদের সবাইকে দেখে আমার খুবই ভালো লাগতেছে। আজকে খুবই মুগ্ধ হয়ে আমি স্যারের বক্তব্য শুনছিলাম। স্যার এক পর্যায়ে অনেক কিছুই বলেছেন, রিসার্চের বিষয়ে বলেছেন, অনেক কিছুই বলেছেন। এক পর্যায়ে বলেছেন অ্যাসেট প্রজেক্টের বিষয়ে। হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছিলাম অ্যাসেট প্রজেক্টটা কখন থেকে শুরু হতে পারে, যেটাই ছিল আমার। ওকে, আপনার প্রশ্নটা পেয়েছি, ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে। আর কার কোনো প্রশ্ন যদি থাকে? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, রাশেদুজ্জামান ভাই। জি, রাশেদুজ্জামান বলতেছিলাম, ম্যানেজার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, রিচ দ্য ইনস্টিটিউট অফ টেকনোলজি। বেসামরিকটা যোগ করতে চাচ্ছি যে আমরা তো আসলে একেবারে ইমপ্লিমেন্টেশন লেভেলে কাজ করতেছি। ইমপ্লিমেন্টেশন লেভেলে কাজ করতে এসে আমরা লক্ষ্য করেছি যে এই প্রজেক্ট ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতার কারণে আমাদের মানে কোয়ালিটি প্রোডাক্ট বের করাটা একটু খুব চ্যালেঞ্জের হয়ে যায়। যেমন যখন একটা প্রজেক্ট ডিজাইন হচ্ছে, আমরা বর্তমান এসে একটু প্রোগ্রাম করাচ্ছি বা প্রজেক্ট করাচ্ছি। তো এই ধরনের আরো অনেক প্রজেক্ট আমরা লক্ষ্য করেছি যে ইনস্টিটিউশনের বেনিফিট থাকে না। ইনস্টিটিউট যে এত টাকা ইনভেস্ট করে যে একটা ইনস্টিটিউট করতেছে এবং একটা ম্যানেজমেন্ট সামলাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে ইনস্টিটিউটের এই ইমপ্লিমেন্টেশন মানে ইনভেস্টমেন্ট প্রজেক্টের মতো যে যা আয় তাই ব্যয়, তাহলে এখানে ইনস্টিটিউটের প্রফিটটা কোথায়? এক। দ্বিতীয় হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন লেভেলে যেসব শিক্ষকরা কাজ করে বা যেসব প্রশিক্ষকরা আছেন, তাদের বিভিন্ন দুর্যোগের সময় করার কারণে আসলে ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিষ্ঠানের লিঙ্কেজটা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। যে প্রোডাক্ট গুলো আমরা ইনস্টিটিউট লেভেল থেকে হয়তো পাঠানো হচ্ছে ইন্ডাস্ট্রিতে, তারা সেই ইন্ডাস্ট্রির ডিমান্ড ফিল আপ করতে পারতেছে না। 3 নম্বর বিষয় হচ্ছে যে আমরা বলি যে অ্যাডাপ্টিং টেকনোলজি, নিউ টেকনোলজি। তো আমরা যে সিএস গুলা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে পড়াচ্ছি, সেটা দেখা যাচ্ছে যে আজ থেকে 4 বছর বা 5 বছর আগে তৈরি হয়েছে, বা একটা লং টার্ম লেগে যাচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে। তখন দেখা যাচ্ছে যে যখন মার্কেটে আসতেছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা, তখন আরো অন্যান্য নতুন টেকনোলজি চলে আসছে। তো এই জায়গায় কিন্তু একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলা কিভাবে মিটিগেট করা যায়? আর আজকে আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেক উপর মহলে লোকজন আছেন যারা প্রজেক্ট ডিজাইনের সঙ্গে সরাসরি কাজ করে থাকেন। তো প্রজেক্ট ডিজাইনের সময় যদি ইনস্টিটিউশনের সাস্টেনেবিলিটি এবং যারা ইমপ্লিমেন্টেশন লেভেলে কাজ করতেছে, যেসব শিক্ষকরা, আমরা যারা ইমপ্লিমেন্টার আছি, আমাদের জব সিকিউরিটির বিষয়টা যদি চিন্তা করা হয়, তাহলে মনে হয় এই বিশেষ জিনিসটা আরো ইফেক্টিভ হবে এবং আরো বেশি ফলপ্রসূ হবে। আমরা কোয়ালিটি প্রোডাক্ট আউটপুট দিতে পারবো। এটা কিভাবে করা যায়, সকলের প্রতি রিকোয়েস্ট যে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমিনুল বলছিলাম গাজীপুর থেকে। জি, আমিনুল ভাই, একটু আমি রাশেদ ভাইকে একটু সাপ্লিমেন্ট করতে চাই। সেটা হচ্ছে যে রাশেদ ভাই, আপনার মূল কোশ্চেনটা কি এরকম যে আপনি বলেছেন ইনস্টিটিউটের প্রফিট মার্জিনের বিষয়টা মানে কি আসলে কোথায় থাকলো? তারপরে আপনি বলেছেন যে কোভিড কিংবা ওই যে এই ধরনের সিচুয়েশনে কন্টিনজেন্সি ফান্ড অথবা I got all the point. রিপিট করতে হবে না। You just go ahead. ওকে স্যার। ওকে, জি আমিনুল ভাই প্লিজ। জি, আমিনুল বলছিলাম গাজীপুর থেকে, বিজিএফটি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে আর কি। আমার একটা প্রশ্ন ছিল যে অ্যাসেট প্রজেক্ট যেটা স্যার বলছিলেন আর কি, যেটা $500 বিলিয়ন, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের দায়িত্বে আমরা যারা আছি আর কি, তারা সেটার পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের কি কি করণীয় এখন থেকে যদি আমাদেরকে জানতে পারি যে এই বিষয়গুলো একটু দেখভাল করা উচিত বা প্রস্তুতি নেওয়া উচিত, তাহলে আমাদের জন্য খুব সহজ হতো আর কি। আর যদি সুযোগ হয় যে মুখলেসুর রহমান স্যারের নাম, মোবাইল নাম্বার বা ইমেল নাম্বারটা হইলে হয়তো আমাদের বা যেভাবে হোক যদি আমরা কিভাবে কানেক্টেড হতে পারি এই কার্যক্রমগুলোর মধ্যে।
এটি আমার প্রশ্ন। ওকে, ধন্যবাদ আমিন ভাই। এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে কি? আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আহমেদ। জি, মাহফুজ আহমেদ বলুন। জি, আমি বিটিভি আমি ওয়েল্ডিং অকুপেশন থেকে লেভেল 1 করে অ্যাসেসর এবং অ্যাসেসর ট্রেনার করেছি, কম্পিটেন্ট হয়েছি। আমি বায়ো সেট প্রজেক্টের ট্রেনার ওয়েল্ডিং এর। তো আমার প্রশ্ন হচ্ছে প্রাইভেট সেক্টরে আগ্রহী কাজ করতে আমরা কিভাবে ঢুকতে পারি? মানে আসলে মানে আমরা কাদের কাছ থেকে, কোন স্যারদের কাছ থেকে, এখানে তো সবাই বড় বড় স্যাররা আছেন, আমরা কাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বা কাদের হেল্পে আমরা টিবেট সেক্টরে আরো ইনভলভ হতে পারি বেশি? জি, ধন্যবাদ। আর আরেকটা মাহফুজ বিষয় ভাই। হচ্ছে যে হয়তো আমি বায়ো সেপে আছি, সম্ভবত আমার প্রজেক্টটি শেষ হয়ে যাবে, আর আমাদের আপস্কিলিং জি, ধন্যবাদ মাহফুজ ভাই, আমি আপনার প্রশ্নটা পেয়েছি। আমি মুখলেস স্যারের কাছ থেকে একটু চেয়ে নিচ্ছি যে মাহফুজ ভাই, আপনি হচ্ছে কি যে আপনার আশেপাশে যারা আছে, অথবা আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার প্রশ্নটা হয়তো আজকের প্রোগ্রামের সাবজেক্টিভ রিলেটেড নয়। সো আপনি পার্সোনালি এটা একটু জেনে নেবেন। প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ মাহফুজ ভাই। থ্যাংক ইউ স্যার। অন্য কারো কোনো Thank you, প্রশ্ন sir. আছে কি? Welcome. আসসালামু আলাইকুম, আমি মরিয়ম খানম। জি, মরিয়ম আপু বলুন। আমার একটা প্রশ্ন ছিল স্যারের কাছে, যেটা হলো স্যার যে বিষয়টা নিয়ে আজকে কথা বললেন যে ইনস্টিটিউট আর হচ্ছে ইন্ডাস্ট্রি পার্টনারশিপ, এখানে আসলে বিষয়টা আমি তো আমার যেটা হচ্ছে নলেজ, সেটা একটা সুইয়ের মাথার পানির মতো, যে আমি ক্লিয়ার হতে পারলাম না। সেটা কি কোয়ালিটি প্রোডাক্ট যে আমরা উৎপাদন করব এর উপর, না জব প্লেসমেন্টের উপর, যে কোনটার উপর পার্টনারশিপের গুরুত্বটা স্যার দিয়েছেন? আমি প্রথম দিকে নেটওয়ার্কের একটু বাইরে ছিলাম, এই জন্য ক্লিয়ারলি শুনতে পারি নাই। আমার এই বিষয়টা একটু ক্লিয়ার হলে ভালো হতো। জি, ধন্যবাদ মরিয়ম আপা। আপনার প্রশ্নটা আমরা নিলাম। এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ইউনুস আলী মাসুদ বলছিলাম। জি, প্লিজ ইউনুস ভাই। জি, আমি রিজদা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে। তো স্যারের প্রেজেন্টেশনটা খুবই ভালো ছিল, অনেক চমৎকার, এবং আসলে শর্ট টাইমে অনেক ডেপথের বিষয়গুলো উঠে আসছে। তো রিলেটেড কোশ্চেন হলো, স্যার যে বললেন যে 1980-তে যেই আইনটা ইউএসএ হয়েছে, সেই আইন সম্পৃক্ততার কথা, যে ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রি পার্টনারশিপের ক্ষেত্রে, বিশেষ করে ওনারশিপ ডেভেলপমেন্টে। তো সেই ধরনের আইন বাংলাদেশে আছে কিনা, বা কোনো পর্যায়ে আছে কিনা, মানে এই ধরনের কোনো উদ্যোগ বাংলাদেশের কি অবস্থায় আছে, সেই বিষয়টা সম্পর্কে আমার কাছে জানতে চাচ্ছিলাম, যে এই ধরনের কোনো আইন বাংলাদেশে আছে কিনা, বা যদি কোনো উদ্যোগ থেকে থাকে সেটা কোন পর্যায়ে আছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ ইউনুস ভাই, আপনার প্রশ্নটা আমরা নিয়েছি। এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে কি? আমার মনে হয় এখন আমার বেশ কয়েকটি প্রশ্ন হয়েছে, উত্তর দেওয়া জি। যেতে পারে। জি, ধন্যবাদ। ওভার টু মুখলেস স্যার। ফার্স্ট সেট অফ কোশ্চেন গুলো অ্যান্সার করি। এই যে প্রথম একজনে বলছিলেন যে এমইউ কে কিভাবে মোর এফেক্টিভ করা যায়, এটার উত্তর আমি মনে হয় একবার দিয়েছি, আবারও বলি যে ইউ হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ, নট সামবডি এলস উইল টেক ইনিশিয়েটিভ ফর ইউ। এটা বাংলাদেশে এক্সাম্পল আছে। আপনারা এই পার্টনারশিপ আগের প্রজেক্টে হয়েছে, এখানে নজরুল ভাই আছেন, উনি করেছেন বলে আমার মনে হচ্ছে চিটাগাং এ থেকে, বাট আসান ইজ দেয়ার। তারপর আর কে আছে? শৈলী আছে? শৈলী ম্যাডাম নাই মনে হয় স্যার। নাই। তারপরে আগে যারা ওই যে 20টা ইনোভেশন হয়েছে, টোটাল 74 ইনোভেশন ছিল আগের প্রজেক্টে, এখানে অনেকেই জানেন কিনা? আপনি জানেন এক একজনের পার্টনারশিপ। আসান, আপনি একটু বলবেন পার্টনারশিপ কিভাবে করেছেন? আই থিংক দ্যাট উড বি বেটার। হ্যাঁ, ইটস এ হর্স মাউথ ইজ বেটার দ্যান স্পিকিং বাই মি। স্যার, এই পার্টনারশিপ আসলে ইন্ডাস্ট্রির সাথে যে আমাদের যে এমওইউ যেটা হয়েছে, এখানে নজরুল স্যারও ওনাদেরও খুব ভালো হয়েছে, টিটিসি থেকে আমরাও করেছি অনেকগুলা।
জব ফেয়ারও করেছি। প্রথমে হচ্ছে আমরা যখন প্রাইমারি স্টেজে যখন গিয়েছি তখন এটা বুঝতে পারি না, আসলে ওনারাও করতে চায়নি। পরে আমরা আস্তে আস্তে আমাদের বক্তব্যগুলো তুলে ধরলাম এবং ওনারা যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরে যে আমরা স্কিল পিপল তৈরি করছি এটা ওনাদেরকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করলাম যে আপনি এই লোক বাইরে থেকে নিলে আপনার সময় লাগবে, সঠিক লোকটা পাবেন না, আপনি আমাকে চাও মাত্র আপনাকে আমি লোক দিতে পারবো, স্কিল লোক দিতে পারবো। তো এইরকম প্রথম প্রথম বললো, ওনারা প্রথমে ট্রাস্ট করতে চায়নি, পরে যখন একটু একটু করে দেওয়া শুরু করলাম আল্লাহ রহমতে স্যার এখন বর্তমান পর্যায়ে বলি স্যার যে আমাদের যে ডিপ্লোমাতে যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যায় 8 সেমিস্টারে, সেখানেও বেশ কয়েকটা সেক্টরে তারা স্টুডেন্টকে টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। তখন আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময় তারা মিনিমাম 5,000 টাকা দিচ্ছে এবং কয়েক জায়গা থেকে এক্সচেঞ্জ দিচ্ছে যে আপনার এই ছেলেটা ভালো পড়ে না, একটু চেঞ্জ করে দেন। তাইলে এটাই মনে হয় স্যার ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রির পার্টনারশিপের বিষয়। তো এবং অনেক জায়গা থেকে ওনার রিকোয়ারমেন্ট দিয়ে থাকেন যে আপনার কাছে এই ছেলে থাকলে আমাকে একটু দেন, ইলেকট্রিক্যালের 2টা বা মেকানিক্যালের 3টা এরকম শিক্ষার্থী চাই। এতে করে হচ্ছে কি আমরা যে শিক্ষার্থীগুলোকে তৈরি করছি বা পড়াচ্ছি, ফার্স্ট অফ অল আমরা ইন্ডাস্ট্রির সাথে এমওইউ করলে 2টা বিষয় ক্লিয়ার হয়, আমরা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি না, ইন্ডাস্ট্রি থেকে যে আপকামিং টেকনোলজি গুলো কি আছে এটা জানার জন্য আমাদের চেষ্টা করতে হয় এবং সেই অনুযায়ী আমাকে অ্যালাইনমেন্টে রাখতে হয় পড়ালেখাগুলোকে। তা না হলে ছেলেটা ওখানে গিয়ে ইন্ডাস্ট্রিতে গিয়ে সাস্টেইন করতে পারবে না। এটা হচ্ছে স্যার মূল বিষয়। নজরুল স্যারও আছে স্যার, উনিও খুব ভালো করেছেন, উনিও একটু বললে মনে হয় ভালো হয়েছে। নজরুল স্যার আপনার মাইক্রোফোনটা অন ঠিক আছে, ওকে নাও ওকে আই থিংক এখন শোনা যাচ্ছে। নজরুল ভাই শোনা যাচ্ছে, নজরুল ভাই শোনা যাচ্ছে। সুন্দর একটা বিষয় যে আজকে এই সন্ধ্যায় আমরা আলোচনা করতে বসছি, যেখানে আমার যখন আমরা শুরু করি তখন বিষয়টা ভালো বুঝতাম না। স্টেপ প্রকল্প কিন্তু আমাদেরকে বিষয়টা শুরু করতে বলছেন, বাট প্রথম আমাদের কাছে বিষয়টা একটু ধোঁয়াশার মতো লাগতো। যেমন স্যার যেটা বলছেন যে ফার্স্ট জেনারেশন অফ ইন্ডাস্ট্রি পিপল, আসলে সত্যি যে এদেরকে যখন ইনস্টিটিউশনে ইনভাইট করি এরা আসে না, ওই মিডল ম্যান বা একজন ইয়েতে যারা কর্মচারী তাদেরকে পাঠায়। তো আমরা চিন্তা করলাম যে কিভাবে তাদের সাথে তাদেরকে প্রতিষ্ঠানে আনা যায় প্রথম, কারণ আমার প্রতিষ্ঠানে কি হচ্ছে তারা যদি না আসে না দেখে তাহলে তো মুখে দিয়ে বললে বিশ্বাস করবে না। তখন চিন্তা করলাম যেটা স্যার ইনোভেশন এবং রিসার্চের কথা বললেন, যে আমি একটা মানে ওই উইন উইন সিচুয়েশন, যে স্টেপ আমাকে হেল্পও করলো, আমি ওই কাইজেন কোর্স শুরু করলাম ইন্ডাস্ট্রি ম্যানেজারদের নিয়ে। এটা একটা বিরাট ইম্প্যাক্ট আসলো যে ইন্ডাস্ট্রি ম্যানেজাররা আমাদের প্রতিষ্ঠানে আসতো, তারা 5 দিনের জন্য কাইজেন কোর্স করতো, দে উই আর হ্যাপি। এবং এইভাবে 450 ইন্ডাস্ট্রি ম্যানেজারের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়, যেটা এখন পর্যন্ত আমি একটা সুখবর দেই যে এই প্রোগ্রামটা স্টেপের ফাইন্যান্সিং এ করলেও আমরা এখন তো স্টেপ নাই, বাট সেলফ ফাইন্যান্সিং এ এই প্রোগ্রাম এখনো বিকেটিসি চট্টগ্রামে চালু আছে। এটা একটা মানে ওই যেটাকে বলা হয় যে স্যাম্পল হিসাবে শুরু করছিল স্টেপ, বাট এখনো সেলফ ফাইন্যান্সিং, এখন আর কোনো প্রজেক্টের ফাইন্যান্স লাগে না, ম্যানেজাররা নিজেরাই মানে তারা পে করে এই কোর্স বিকেটিসি করতেছে। আলহামদুলিল্লাহ, যে বিষয়টা আমাদের আহসান ভাই বললেন যে ইফেক্টিভ হইলো, আমি যেটা মনে করি যে এটা ভেরি সিম্পল থিং, যে আমরা যদি আত্মীয়তা করতে চাই তাহলে আত্মীয়র বাড়িতে যাইতে হবে। একজন প্রিন্সিপালকে কমপক্ষে 15 দিন পর পর একটা ইন্ডাস্ট্রিতে ভিজিট করতে যাইতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে ইন্ডাস্ট্রির মালিক বা ইন্ডাস্ট্রির যারা ব্যবস্থাপনা আছে, যখন প্রিন্সিপাল ওখানে যেতে চায় তারা কিন্তু গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে। এটা আমি দেখছি যে এটা যে কত বড় সম্মানীয় ব্যাপার। এবং যখন তার বাড়িতে যাবেন, এক কাপ চা খেলেন, তাকে দাওয়াত করলেন, একটা ইনফর্মাল কমিউনিকেশন কিন্তু হয়ে গেল। এইভাবে যখন যোগাযোগ হয়ে যায় তখন একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়ে গেল ইনফর্মালি। তারপর ইন্ডাস্ট্রি কি করতেছে, আমরা কি করতেছি, তাদেরকে আনলাম, আমরা গেলাম, দেখলাম তারা কি সাজেস্ট করতেছে। আমি একটা উদাহরণ দিই, ইয়েতে আসান ভাইয়ের মতো, যে সানোয়ারা গ্রুপ অফ কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, উনি আমাকে বললেন যে এই জিনিসগুলো আপনারা যদি আরএসসি ছেলেদেরকে শিখিয়ে দেন, আমি 30,000 টাকা স্যালারি দিয়ে তাদেরকে নেব।
কারণ তারা শিখে, বাট আমার এই জিনিসগুলো দরকার। আমি দেখলাম যে কোর্সের মধ্যে তাদেরকে নর্মাল কোর্স করানো হচ্ছে এবং ওইটুকু বেশি শেখানোর জন্য কিছু না, মাত্র 15 ডেজ দরকার। তো আমরা 15 ডেজে সেটা করে দিলাম এবং আলহামদুলিল্লাহ সবগুলোকে উনি রিক্রুটমেন্ট করে নিলেন। তো এই যে এটাই হলো ইফেক্টিভনেস। এবং আমার মোট কথা হলো যে ইন্ডাস্ট্রিতে যেতে হবে আমাদের এবং ইন্ডাস্ট্রির লোকদেরকে আনতে হবে, আত্মীয়, জাস্ট রিলেশনশিপ। আমরা যদি রিলেশনের বাড়িতে না যাই তাহলে রিলেশনশিপ থাকে না, এবং তাদের সাথে ইনফরমালি ফর্মালি নানাভাবে যোগাযোগ রাখতে হবে, যেন প্রতিষ্ঠানকে সব। আরেকটা জিনিস যে আমি যে প্রোডাক্ট তাদেরকে দিব, তাদের কাছে অ্যাপ্রোচ করবো, তারা যে নিবে সেই প্রোডাক্ট যেন কোয়ালিটি হয়। আমার কোয়ালিটি প্রোডাক্ট ছাড়া কেউ কিন্তু নিতে চাবে না। বিভিন্ন দিক বিবেচনা করে ইফেক্টিভ করা যায় এবং এটা খুব সহজ। আমি মনে করি না যে খুব জটিল ব্যাপার। এবং এই কারণ হলো যে আমি একটু এখানে বলতে চাই, এটা আমার সৌভাগ্য যে চিটাং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ তাদের কোনো মিটিং হলে পরে আমি একজন একাডেমিশিয়ান, একমাত্র আমাকে দাওয়াত করতেন তাদের প্রত্যেকটা মিটিং এ। এটা বিকজ অফ রিলেশনশিপ, বিকজ অফ লিঙ্কেজ বিটুইন ইন্ডাস্ট্রি এন্ড ইনস্টিটিউশন। স্টিল আই হ্যাভ রিটায়ার্ড, বাট এখন পর্যন্ত আমি চিটাং চেম্বার অফ কমার্সের দাওয়াত পাচ্ছি। সো আমি মনে করি যে এটা সহজ, এটা কোনো জটিল বিষয় না। আমাদের একটু ওই যে আউট অফ বক্সে যেতে হবে। আউট অফ বক্সে গেলে ইট ইজ ভেরি ইজি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আপনারা সঠিক উত্তর পেয়েছেন, যেটা আপনাদের মধ্য থেকেই আপনারা উত্তর পেয়েছেন। এবং আমাদেরকে নতুন কিছুতে করতে হলে নিজেদের উদ্যোগ নিতে হবে। ওই যে আমাদের বাংলায় একটা কথা আছে না, নিজের ডোল নিজে বাজাবেন, আরেকজনকে বাজাতে দিলে ভেঙে যেতে পারে। So things will happen. Please start and we can move forward. আরেকটি কোশ্চেন ছিল, আরিফুল মনে হয় করেছেন, অ্যাসেট প্রজেক্ট কবে শুরু হবে? অ্যাসেট প্রজেক্ট শুরু হয়ে গেছে গত অক্টোবরের 21 তারিখ থেকে। আপনারা আশা করছি কল ফর প্রপোজাল আই হোপ বাই এপ্রিল এসে যাবে। অপারেশন ম্যানুয়াল ইজ আন্ডার ডেভেলপড, আমরা কাজ করছি, এটা হয়ে যাবে। তারপর রাশেদ একটি কথা বলেছেন যে প্রজেক্ট ডিজাইনের অনেক রেস্ট্রিকশন থাকে, কোয়ালিটি গ্রাজুয়েট পাওয়া মুশকিল, বেনিফিট হবে কি, ডিমান্ড নট আপনার মিট করতে পারেন না, এবং সিভিটির আপডেট হইতে সময় নেয়, এবং আপনার জব সিকিউরিটি। এই বিষয়গুলো সত্যি সত্যি এনকারেজিং। আমি বলবো যে সিবিটি এটা তো বাংলাদেশেও নতুন শুরু হয়েছে, যারা সিবিটি তৈরি করেছেন তারাও অনেকে এখানে আছেন, এবং এখন আপডেট করার দায়িত্ব আপনাদের পুরো টিমের। এখানে ওয়ার্ল্ড ব্যাংকের তেমন কোনো কিছু করার নাই, আপনারা বিটেককে জানেন, বাট আপনার ইনস্টিটিউটে সিবিটি বেস ট্রেনিং। আমার নাম শাহরিয়ার মাহমুদ, আমি প্রিন্সিপাল ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর প্রিন্সিপাল হিসেবে কাজ করছি। আমরা প্রাইভেট প্রতিষ্ঠান, আমরা বেসিক্যালি স্কিল ডেভেলপমেন্টের উপরে বেশি কাজ করি। আমাদের উত্তরবঙ্গে এবং ঢাকা সাইডে 7টি জেলায় মোট 14টি স্কিল ইনস্টিটিউট আছে। তো স্যার আমরা ইতিমধ্যে আমরা এসিআইসি রস ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় রস প্রকল্প ছিল, প্রভাতী আছে এলজেডির সহযোগিতায় বিএসকিপুর, এগুলো আছে। তো তারপর আমার প্রশ্নটি সার্বিকভাবে লং কোর্স এবং শর্ট কোর্স দুটো মিলে, সেটা হচ্ছে যে আমাদের যে লং কোর্স গুলো মানে ডিপ্লোমা কোর্স গুলো আছে, এগুলোতে আমরা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখি যে 8ম সেমিস্টারে এসে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য আমরা যে আমাদের স্টুডেন্টদেরকে পাঠাই, সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে ভালো ইন্ডাস্ট্রির আগ্রহটা কম থাকে তাদের প্রতি। আর যে আমরা অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপের যে কনসেপ্টটাতে ছিলাম বা বইয়ের বিশ্বে যেটা আছে, যে যারা আসেন ইন্ডাস্ট্রি তাদেরকে একটা অনারিয়াম বা একটা তাদের জন্য একটা স্যালারি কিছু একটা বরাদ্দ রাখেন। বাট এখন যত দিন যাচ্ছে আমরা দেখছি সেই জায়গাটার দিকে ইন্ডাস্ট্রি গুলো মোটামুটি তাদের অনেকটা আগ্রহ হারিয়ে ফেলছেন। তারা উল্টো কিছু বেনিফিট আশা করছেন, এবং সেটা শর্ট কোর্সের ক্ষেত্রেও হচ্ছে যে আমরা 3 মাস বা 4 মাস 6 মাসের কোর্সে হয়তো 15 দিন বা 1 মাস আমরা অন দ্য জব ট্রেনিং যাচ্ছি। সেক্ষেত্রে
ইন্ডাস্ট্রি যারা আছেন তাদের এই 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 টেনিসদের প্রতি বা স্টুডেন্টদের প্রতি আগ্রহটা কম। তো আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে স্যার যেটা আমার মনে হয়েছে যে আমাদের কি এখানে আমাদের ইনস্টিটিউটদের বা আমাদের যে একাডেমিক বা আমাদের যে কম্পিটেন্সি সেই মডেলে কি আমাদের ঘাটতি আছে? লাইক আমরা অষ্টম সেমিস্টারে গিয়েই কেন আমাদেরকে বা লাস্টে গিয়েই কেন আমাদেরকে এখানে পাঠাতে হবে? আমরা কি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকেই আমরা ফিফথ সিক্স সেভেন্থ এই ধরনের এই সেমিস্টারে বা আমাদের প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু এই আমরা যেই টপিকটি নিয়ে কাজ করছি, যে ইঞ্জিনিয়ারিংটি সে করছে বা যে সাবজেক্ট নিয়ে কাজ করছে সেটা স্পেশালিটি আছে। তো দেখা সেকেন্ড ইয়ারে এসে একটা কম্পিউটার সায়েন্সের ছেলে সে হয়তো C++ নিয়ে পড়াশোনা করছে, আর থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে গিয়ে সে অন্য একটা প্রোগ্রামিং নিয়ে কাজ করছে। কিন্তু যখন সে ইন্টার্নশিপের জন্য যাচ্ছে সেই ফার্মে দেখা যাচ্ছে তার C++ এর উপর তাকে সে আরো স্কিল ডেভেলপ করতে চায় বা ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করতে চায়, নিজে সমৃদ্ধ হতে চায়, কিন্তু সে এটা সেকেন্ড বা থার্ড সেমিস্টারে বা থার্ড ইয়ারে করে এসেছে, মাঝখানে গ্যাপ হওয়াতে এটার থেকে সে অনেকটা দূরে চলে গেছে এবং ইন্ডাস্ট্রি তার থেকে খুব বেশি একটা আউটপুট পাচ্ছে না। শারীর ভাই আমি একটু বলবো যে আপনি একটু কোশ্চেনটা একটু স্পেসিফিক ভাবে বলেন, একটু সংক্ষেপে বলেন প্লিজ। আমি মনে হয় বরুণ ভাই বলে শেষ করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই যে সেমিস্টার আমরা একদম শেষ পর্যায়ে গিয়ে ইন্টার্নশিপে যাব, এই মডেল থেকে কি বের হয়ে আমরা এই ধরনের মডেলে আসতে পারি স্যালারির উপর ডিপেন্ড করে ইন্টার্নশিপে দেওয়া যেতে পারে? এটা একটা আমার কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে কথা বলছি যে এমইউ বা এই যে ইঞ্জিনিয়ার তৈরি করবো তারপরে ইন্ডাস্ট্রি, এই আন্ডারস্ট্যান্ডিং নাকি বহির্বিশ্বের মতো থেকে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকে? এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডাস্ট্রির কিছু কিছু ডিপার্টমেন্ট বা কিছু কিছু ল্যাবরেটরি ইন্ডাস্ট্রির সেটা ইনস্টিটিউটকে তারা স্পন্সর করে এবং ইনস্টিটিউট সেই ল্যাবরেটরিতে তার স্টুডেন্টদের দ্বারা তার যে এক্সপার্ট বা মাস্টার ট্রেনার আছে তাদের সহযোগিতায় ওটা ভালো প্রোডাক্ট বের করে ইন্ডাস্ট্রিকে সাপ্লাই করে এবং দুইজনে উইন উইন একটা বেনিফিটে থাকে। এবং এই ছেলেগুলোকে ইন্ডাস্ট্রি পরে তাদের জবে নিয়ে নিচ্ছে অথবা ইনস্টিটিউটে থেকেই তাদেরকে একটা অনারিয়াম বা একটা জবের মতো একটা ইনসেন্টিভ দিচ্ছে। তো এই মডেলগুলো ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে অরিজিনালি পার্টনারশিপটাকে আমি ওটাকেই মনে করছি। শুধু সম্পর্ক ভালো রাখলাম বা আমার ছেলেদেরকে স্কিল করে দিয়েছি আপনি এখন চাকরি দেন, তা নাকি আগে থেকেই শুরু থেকেই এই সম্পর্কটি হয়ে থাকবে? এই ধরনের একটা আমরা ইয়েতে যেতে হলে আমাদের কি করতে হতে পারে, আর এই ধরনের মডেলটা আসলে কতটুকু এফেক্টিভ হতে পারে? তো আমি আরো কিছু ধন্যবাদ শাহরিয়ার ভাই, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে আসতে পারে। স্যার আমি কিছু বলতে চাই। জি সংক্ষেপে বলুন প্লিজ। জি আমি মোহাম্মদ মহসিন আলম, আমি প্রাইভেট একটা ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে কাজ করছি। তো বেসিক্যালি আমি স্যার আইসিটি তে মাস্টার্স করে আমি টিবেট বাস্তবায়নের সাথে কাজ করার জন্য একাত্মতা পোষণ করেছি। তো তার প্রেক্ষিতে আমি 3টা প্রতিষ্ঠান দিয়েছি এবং 3টা প্রতিষ্ঠানে আমি টিবেট বাস্তবায়নে কাজ করছি। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার, আসলে আমাদের তো অনেক প্রশ্ন, আমরা যারা প্রাইভেট সেক্টর নিয়ে কাজ করছি, মানে প্রাইভেট সেক্টরে এই জায়গাতে আসছি স্যার, আমরা অনেক কিছুই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং মানে আপনাদের টিবেটের এই যেহেতু বাংলাদেশে নতুন, তো সেক্ষেত্রে স্যার আমরা কিভাবে আরো ইফেক্টিভলি টিবেটের সাথে প্রাইভেট ইনস্টিটিউশন গুলা যুক্ত হতে পারি এবং এই বিষয়ে স্যার আপনাদের পদক্ষেপ গুলা কি কি এগুলা এবং আমাদের কি আরো করণীয় এটা যদি একটু বলতেন। জি ধন্যবাদ মহসিন ভাই, আমরা আপনার প্রশ্নটা পেয়েছি। আর কারো কোনো প্রশ্ন কি আছে? আমরা তাহলে এই মুক্তা স্যারের কাছে যাব উত্তরের জন্য। আসসালামু আলাইকুম, আমি ছোট্ট একটা প্রশ্ন করতে পারি কি? জি এনামুল ভাই। আমি এনামুল হক বলছি। আমি এনামুল হক বলছি স্যার। আমার প্রথম ধন্যবাদ স্যারকে যে স্যার অনেকদিন পরে আমাদের এই ছোট্ট ফোরামে স্যার অনেক সময় দিয়েছেন, এই ফোরামের পক্ষেই ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট্ট প্রশ্নটা হলো এরকম স্যার যে আমরা তো দীর্ঘদিন জানি আমাদের এই পার্টনারশিপের বিষয়টাতে আমাদের আজকে 12 বছর আলোচনা করি, কিন্তু বাস্তবতা হলো যে এই পার্টনারশিপটা বিভিন্ন ডাইমেনশনে পার্টনারশিপ ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রির সাথে আসলে এইরকম অবস্থাটা ইকোসিস্টেমটাই তৈরি হয়ে ওঠে নাই। যদিও এই পার্টনারশিপ নিয়ে আমরা আজ থেকে হয়তো যদি সবাই আমরা এই টিবেট সিস্টেমের আজকে 12 বছর যাবত কথা বলি,
হয়তো আমি ধরে ধরে বলতে পারবো যে অনেক জায়গায় আমাদের এটা আলোচনা হয়েছে। তো স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার যেহেতু দীর্ঘদিন এই লাইনে কাজ করেন, যে আমার কাছে মনে হয় স্যার যে এইটা একটা আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার, এরকম কিনা যে ইন্ডাস্ট্রি গুলো আইনগত ভাবেই তারা ইনস্টিটিউটের সাথে পার্টনারশিপ করবে। ইভেন স্যার আমরা জানেন যে আমরা ইনস্টিটিউট থেকে যদি কোনো স্টুডেন্টকে বা ইন্টার্নশিপের জন্য বলা হয়, ইন্ডাস্ট্রি গুলো সেই ক্ষেত্রেও করে না, যদিও সেখানে ইনস্টিটিউটের গ্যাপ আছে, তো সেই জায়গায় পার্টনারশিপ গড়ে ওঠে না। তো যে কারণে অনেক পার্টনারশিপের বিষয়টা আমরা আলোচনা করি, কিন্তু ফল আসলে পাওয়া যায় না। এবং আমাদের এই গ্রাজুয়েট তৈরি করতে গ্রাজুয়েটদের কোয়ালিটিও পার্টনার প্রতিনিয়ত যে ইনস্টিটিউটের সাথে যোগাযোগ, তাদের সাথে কমিউনিকেশন, তাদের সাথে অ্যাক্টিভিটি, ইনোভেশন, রিসার্চ এবং ডেভেলপমেন্ট সব একসাথে করার যে প্রয়াস, সেটা হয়ে ওঠে না। তো আমার প্রশ্ন স্যার, আপনি কি মনে করেন কিনা যে এটা আইনগত একটা ভিত্তি থাকা দরকার, বা আইনগত কোনো ইনিশিয়েটিভ নেওয়া দরকার, এবং যদি প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে আপনি স্যার ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষে কিভাবে এটা বাস্তবায়ন করা সম্ভব বাংলাদেশে একটা এই শিক্ষার জন্য ইন্ডাস্ট্রি পার্টনারশিপ আইন প্রণয়ন করার বিষয়, এই বিষয়ে স্যার আপনার মতামত? জি, ধন্যবাদ ধন্যবাদ এনামুল হক ভাই, অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো আমরা এখন স্যারের কাছে বোরান ভাই, আমি একটু বলতে। জি ফাতেমা আপা, আসলে 9:50 বেজে গেছে, খুব সংক্ষেপে বলুন প্লিজ। আচ্ছা, না আমি বেশি কিছু বলবো না। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি হলাম টিএম এর অ্যাসেসর, স্কিল লেভেল 4 পর্যন্ত কমপ্লিট করা। আমরা ইন্ডাস্ট্রি অ্যাসেসর। তো আমার জানা মতে অনেক ইনস্টিটিউট আছে যেটা প্রাইভেট, এখনো সিবিটিএ সিস্টেমে অ্যাসেসমেন্ট হয় না। তারা দেখা যাচ্ছে কি ওদের ট্রেনিং সেন্টার থেকেই এমনি একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। যদি প্রত্যেকটা প্রাইভেট সেন্টারও যদি সিবিটিএ সিস্টেম অ্যাসেসমেন্ট হতো, আমরা যারা অ্যাসেসর আছি তাদের জন্য একটু ভালো হতো, এই আর কি। এটা যদি একটু ওয়ার্ল্ড ব্যাংক থেকে ওইভাবে করতো তাহলে আমাদের জন্য ভালো হয়, এই আর কি। জি ভাই। জি ধন্যবাদ ফাতেমা আপা। আমরা জি, আমি কথা বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। নার্গিস আপা একটু সংক্ষেপে বলেন। জি, খুবই সংক্ষেপে। আমার একটা তথ্য জানার, এরপরে আর কারো প্রশ্ন নিতে চাচ্ছি না। জি আর হচ্ছে কি ইনস্টিটিউশনে যারা ট্রেনার হিসেবে আছেন তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করেন যে সিবিটিএ লেভেলে যেন ট্রেনিংটা সম্পূর্ণ হয়ে থাকে, কিন্তু যারা ইনস্টিটিউটে থেকে সিবিটিএ লেভেল 4 এর আন্ডারে অ্যাসেসমেন্টটা অ্যাসেসর পাস করেন, তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাসেসর হিসেবে বিটিবি থেকে কল করা হয় না কেন, সেই জায়গাটা আমার একটু জানার ইচ্ছা ছিল আর কি। জি ধন্যবাদ ধন্যবাদ নার্গিস আপা। তো আমরা এখন আমি একটু ব্রান সাহেব, আমি একটা মিনিট কথা বলতে পারবো কিনা? সরি, আসলে আমি জি মতিন স্যার, আমি চাচ্ছিলাম যে আপনি মানে কি ওই পরে আপনার কাছ থেকে শুনতে চাবো, তো আপনাকে আহ্বান করবো ইনশাআল্লাহ, তখন বললে কি হবে? না, আমি সকল প্রশ্ন চলে আসছে, জাস্ট আমি একটা ওই যে মুক্তি স্যারের কাছে আমার একটা ছিল আর কি জানা ছিল। এটা পর আমার বড় বক্তব্য থাকবে না। সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্নটা হলো, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি যে আছে সেগুলো কোনো জরিপ বা আমরা ওইরকম কোনো জরিপ করতে পারি কিনা যেটার সাথে আমাদের ইনস্টিটিউট গুলির যে লেখাপড়া করানো হচ্ছে বা আমরা যে কাজগুলি করতেছি সেটার সাথে কোনো রকমের মিল রাখা যায় কিনা, সেভাবে আমাদের টেকনোলজি বেস কোনো জরিপ করা যায় কিনা, সেরকম কোনো উদ্বেগ চিন্তা ভাবনা আছে কিনা তাদের, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল বেস আমাদের ইনস্টিটিউট গুলো হওয়ার জন্য এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? ধন্যবাদ। জি ধন্যবাদ মতিন স্যার। আমি একটু স্যারের কাছে অনুমতি চাচ্ছি। স্যার, আমরা অ্যান্সার গুলোতে যাব তার আগে একটু অনুমতি চাচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রি থেকে এই 2-3 জন পার্সন রয়েছেন আমাদের সাথে, তো তাদের ভিতরে আসলে ওই একজনের একটু ব্যস্ততা আছে। আমি যদি স্যার যদি একটু অ্যালাউ করেন, আমি কি ওনার কাছ থেকে কিছু শুনে নিয়ে তারপরে প্রশ্ন উত্তরে যেতে পারি স্যার? মোখলেস স্যার অনুমতি চাচ্ছি। হ্যাঁ, আপনি আগে যান, আমি আগামী 6 মিনিটের মধ্যে শেষ করতে চাই। হ্যাঁ, আফটার 10 আই কান্ট কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ স্যার। ফোরকান বিন কাশেম ভাই from managing director from Spectrum Consortium. ফোরকান ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি। জি ওয়ালাইকুম সালাম। জি আসলে ফোরকান ভাই, এইখানে আমরা যতটুকু যা শুনছিলাম
তো এই জায়গাটায় আসলে এই পার্টনারশিপের জায়গাটাতে আপনারা যেহেতু ইন্ডাস্ট্রি পারসন, আপনাদের ভিউজটা এবং আসলে আপনাদের সুবিধা অসুবিধা এবং ম্যাচিং এর জায়গাটাতে যদি একটু সাপ্লিমেন্ট করেন প্লিজ। ওভার টু জি, ফরকান আমি বিকাশ। জি থ্যাংক ইউ। আমার আপনাদের এই 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 যে গ্যাদারিং এই সোশ্যাল আপনাদের যে একটা আলোচনা অনুষ্ঠানে আমার 2-3 বার আসার সুযোগ হয়েছিল। এই সুযোগে বলে নেই, মোকলেস ভাই আমার খুব পরিচিত, কারণ আমি একটা প্রজেক্ট করি ইউনিভার্সিটির সাথে, সেটা হচ্ছে বিডিরেন প্রজেক্ট, গত 6-7 বছর যাবত। এবং মোকলেস ভাই সেটার প্রজেক্টের মেইন পার্সন ছিল ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক। মুক্তি ভাই আমাকে চিনতে পারছেন কিনা আমি জানি না, অনেক কথা হয়েছে আপনার সাথে এক সময়। তো আমরা আমরা স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড 27 ইয়ার্স হয়ে গেছে। আমাদের শুরু থেকেই কিন্তু আমরা আমাদের প্রয়োজনেই ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে যারা গ্রাজুয়েট হয়েছে তাদেরকে আমরা কাজে লাগাই, এখনো আছে। এবং আমাদের এখানে 15 বছর হয়ে গেছে এমন সিনিয়র ম্যানেজাররাও কাজ করছে এবং একটা টিম লিড করছে, লিডারশিপ দিচ্ছে, এই ধরনের। আমরা যেটা সার্চ করি সেটা হচ্ছে ডিপ্লোমা ইনস্টিটিউটের। আমার এখনো একটি ছেলের কথা মনে পড়ে, সে এখন অটোয়াতে কানাডা গভর্নমেন্টের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের ম্যানেজার। সে ছিল বরিশাল পলিটেকনিক থেকে ফার্স্ট বয়, এবং সে আমার এখানে খুব সহজেই লিডারশিপ রোলটা নিয়ে নিয়েছিল এবং বিজনেস টেকনোলজি, শুধু টেকনোলজি না, বিজনেস এবং টেকনোলজি লিডারশিপ নিয়েছিল। এভাবেই বলতে চাই যে আসলে আপনারা যদি শুধু জবের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে অবশ্যই ইন্ডাস্ট্রি খুব ট্যালেন্টদেরকে খুঁজে নিবে। সেই জায়গাটায় যদি তাদেরকে হেল্প করা যায়, তাহলে ইন্ডাস্ট্রি আপনাদের এখান থেকে ট্যালেন্ট নিয়ে যাবে। আজকে আমি একটু ডিফারেন্ট জায়গাতে একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু সুযোগটা পেয়েছি। আমি মনে করি ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিয়া কোলাবোরেশনের যে জায়গাটায় স্পেসিফিক্যালি মুকেশ ভাই যে জিনিসটা আজকে এমফাসিস দিয়েছে, সেটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, নট ইন টার্মস অফ জব। তো জবের ব্যাপারে আরেকদিন আরো অনেক কথা, কারণ জব অনেক ওয়াইড এরিয়া, রিসার্চটা আসলে অনেক মানে এখনো বাংলাদেশে অনেক ছোট এরিয়া। আসলে ইট ইজ ভেরি মানে কাকতালীয়। গতকালকেই আমরা একটা সেমিনার অর্গানাইজ করি IEEE। আপনারা জানেন IEEE যে নেক্সট প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশি ডক্টর সাইফুর রহমান, ওনাকে আমরা একটা কিনোট স্পিচ উনি দিয়েছিলেন। তো সেইখানে আমার সৌভাগ্য হয়েছিল যে প্রোগ্রামটার আমাদের বুয়েটের ভিসি স্যার ওখানে ছিলেন চিফ গেস্ট হিসেবে, এবং অনেকেই আমরা এসেছিলেন। বুয়েট গ্রাজুয়েট ক্লাব একটা আছে বনানীতে, সেখানে। তো আমাকে সূচনা বক্তব্য দিতে বলা হয়, তো আমি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। তো অনেক কিছু মুখলিস স্যারের সাথে এখানে আমরা এক পেয়েছি কাছাকাছি লেভেলের। তো আমি কিছু কথা এখানে বলবো। আমি আজকের প্রেজেন্টেশনের অনেকগুলো স্যার এই মুখলিস ভাইয়ের এখানে আমি স্ন্যাপ নিয়েছি দেখে আমার মোবাইল থেকে। আমি যদি প্রেজেন্টেশনটা পাই, আমার জন্য এটা অনেক উপকার হবে, বিকজ লয়ের ব্যাপারটা আমি জানি না। এটা নিয়ে কিন্তু আমরা গত 2 থেকে 3 বছর বেশ কিছু রিসার্চ অ্যাক্টিভিটিতে, বিশেষ করে 4IR রিসার্চ অ্যাক্টিভিটিতে আমরা এঙ্গেজ হয়েছি। আমরা অলরেডি আর্মির সাথে একটা ইওডি রোবট তৈরি করেছি, যে ইওডি রোবট ক্যানাডিয়ান একটা ইওডি রোবট আর্মি কিনে থাকে, তাদের সাথে কম্পেয়ার করে আমার সুযোগ থাকলে একসময় আপনাদের ভিডিও দেখাবো, অথবা আমাদের ল্যাবে আছে, কয়েকদিন পরে আপনারা আসলে দেখতে পাবেন। আমরা তৈরি করেছি এবং আমরা কনফিডেন্ট যে এইখানে আমরা এগুলো করতে পারবো বাংলাদেশে। এবং আমাদের সাথে কিন্তু ডিপ্লোমা ইনস্টিটিউটের গ্রাজুয়েটরাও কাজ করেছে, বুয়েট, আইওটি, বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেপেলেরাও কাজ করেছে। তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি গত বছর মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে যাই, যেহেতু মাগুরাতে একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে এবং টেক পার্ক যেটা হচ্ছে, গভর্নমেন্ট 28 আইটি ট্রেনিং পার্ক করছে, ইন্ডিয়ার ফাইন্যান্সে আরো 12টা হচ্ছে, এর আগেও বেশ কয়েকটা হয়ে গেছে। সো 50 থেকে 100টা প্ল্যানিং আছে। আমার কথা হচ্ছে যে আপনি রিসার্চের কথা যখন বলবেন, ট্রেনিং এর কথা যখন বলবেন, তখন কিন্তু এই 100টা বা 50টা সব জায়গাতেই একটা করে পলিটেকনিক ইনস্টিটিউট কিন্তু আছে। তো মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে আমি কিন্তু তেমন একটা এই ব্রিজ দেখি নাই, যেহেতু মানে ওই ট্রেনিং ইনস্টিটিউটটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। বাট আমরা চাচ্ছিলাম যে মাগুরার সাথে কিভাবে
এটা আগের থেকেই আমরা প্রাইভেট সেক্টর থেকে যাব। রিসার্চ মাহবুবুর এমপি কে আমরা প্রেজেন্টেশন দিয়েছি যে আমরা প্রাইভেট সেক্টর থেকে যাব, যতটা হেল্প করার করব, আমরা ইনভেস্টও করব। আমরা চাই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আমার একটা বিশেষ ইয়ে হচ্ছে যে আমরা বিভিন্ন লোককে অনেক ট্রেনিং দিচ্ছি, যে রিয়েলি তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আছে তাকে আমরা রিয়েল সুযোগটা দিচ্ছি না। সো পলিটেকনিক ইনস্টিটিউট শুড ইউটিলাইজ দ্য ম্যাক্সিমাম অফ দ্য আইটি পার্ক যেখানে যেখানে ইনস্টিটিউট তৈরি হচ্ছে। তো সেই জায়গাটা আমি লিঙ্ক আপ করতে চাচ্ছি, আমি এখনো চাচ্ছি। আমি বলবো আমি সাড়া পাচ্ছি না। এতক্ষণ আপনারা বলছিলেন যে আপনারা ইন্ডাস্ট্রি সাড়া পাচ্ছেন না, আমি বলবো আমি সাড়া পাচ্ছি না আপনাদের কাছ থেকে। তো এই যে ব্যাপারটা, কারণ হচ্ছে যে আপনাদের যখন প্রিন্সিপালদের সাথে কথা বলি, আপনারা অত্যন্ত ব্যস্ত থাকেন, যেহেতু একটা ইনস্টিটিউট চালাতে হয়, ইটস এ ভেরি বিগ থিং, আমাদের মতো ছোট অর্গানাইজেশনের মতো না। সো আপনারা ব্যস্ত থাকেন, কিন্তু আমি কিন্তু অনেক ব্রাইট টিচার দেখেছি। আমি যখন পলিটেকনিকে গিয়েছি, তাদের যে আমি যাওয়ার কারণে এবং আমি বক্তৃতা দেওয়ার কারণে তাদের যে একটা আশা তৈরি হয়েছে, আমি দেখেছি দে আর ভেরি ব্রাইট, ভেরি এনথুজিয়াস্টিক। কিন্তু যখনই আমি পরে আবার জুমে কথা বলতে গেলাম, দেখলাম যে না, কেউ ঠিক কথা বলছে না, প্রিন্সিপালের পারমিশন নাই, এখানে এটা বলা যাবে না, ওইখানে ওইটা বলা যাবে না, সারা মাগুরা নিয়ে কেন কাজ করেন না। তো এইখানে আমার মতো ছোট একটা অর্গানাইজেশন আপনার সাথে একটা অপরচুনিটি নিয়ে যাচ্ছে, সেখানে যদি আপনারা ওইখান থেকে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আপনারা পড়ে যান, সেক্ষেত্রে কিন্তু আমি গত 6 মাসে কোনো ডেভেলপমেন্ট করতে পারি নাই। সরি টু সে দ্যাট। তো এইখানে আমার কিন্তু ইচ্ছা ছিল 4IR এর একটা কিছু করবো, আমি কিছু হাত তৈরি করব, রোবোটিক আর্ম সস্তায় কিভাবে বাংলাদেশের এই জায়গাটাতে আমি ডেভেলপ করতে পারি। আমি কিন্তু পঙ্গু হাসপাতাল বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করতে 1 বছর, সিপিটি আমি এই যেটা আমার ব্যাপারটা বললাম। তো আমার এই কানেক্টিভিটিটা খুব জরুরি আমার কাছে মনে হয়েছে। নাও আমার এটা ইউজিসি তো, আমি মুখলেস ভাইয়ের সাথে আবার কথা বলবো, ইউজিসি তো আমি বলার চেষ্টা করেছি, একটা সফটওয়্যার আমি তৈরি করেছিলাম যে সারা বাংলাদেশে একটা ইউনিভার্সিটি আরেকটা ইউনিভার্সিটিতে মিলে কাজটা করে না। ইভেন একটা ডিপার্টমেন্ট, আমি কিন্তু গতকালকে এগুলি বলেছি, একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের সাথে কাজ করে না। অথচ আমার ফ্রেন্ডরা যারা বিদেশে প্রফেসর, বিভিন্ন টিম, তারা বলেছে যে বাইরে ল্যাব হয় কোন ডিপার্টমেন্টের আন্ডারে না, বাইরে ল্যাব হয় সেপারেট, সব ডিপার্টমেন্ট ওখানে গিয়ে ইউজ করে। সো এখন আসলে ডিপার্টমেন্ট বলে কিছু নাই, এখন হচ্ছে নলেজ এবং একটা একটা ক্রস কাটিং একটা ইস্যু আছে। আমি শুধু ইলেকট্রিক্যাল, আমি মেকানিক্যাল, এরকম নাই দুনিয়া এখন। দুনিয়া এখন প্রবলেম সলভ করতে যাচ্ছে। সো প্রবলেম সলভ করার জন্য ফান্ডামেন্টাল টেকনোলজি যারা আছে তারা একসাথে কাজ করবে। এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেক আশা করতে পারি, স্বপ্ন দেখতে পারি, কিন্তু আমাদের ট্যালেন্ট হান্ট এবং ট্যালেন্টকে নার্চার, এই জায়গার জন্য পলিটেকনিকের একটা যদি মকসুদ ভাই যদি ওই আপনার একেপের মতো একটা 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 রিসার্চের একটা, আমি বলবো ক্লাউড প্ল্যাটফর্ম তৈরি করা যায়, যে যারাই যে, আমি শুধু আজকে রিসার্চ নিয়ে কথা বলবো, যারাই যে রিসার্চ করতে চায় বা যারা যে রিসার্চ অলরেডি করছে, যারা যে প্রোডাক্টটা ডেভেলপ করছে, তারা একটা কমন ইয়েতে আসবে। আমি এখনই টাকা পয়সা ইনকাম এখনই আইপি তে যেতে চাচ্ছি না, কারণ আমার এনভায়রনমেন্টটাই তৈরি হয় নাই, রিসার্চের এনভায়রনমেন্ট ইউনিভার্সিটি তৈরি হয় নাই। আমি সেই কারণে আমাদের প্রথমে দরকার হবে যে সারা বাংলাদেশ থেকে যারা জড়িত থাকতে যাচ্ছে এর মধ্যে, তাদের যে ইন্ডিভিজুয়াল কি বলে এক্সপার্টিস, সেই এক্সপার্টিসটা আমরা কোনো ক্লাউড প্ল্যাটফর্মে নিয়ে আসি, এবং তার যদি কোনো ইনিশিয়েটিভ নিতে চায় তারা আজকের এই যুগে, তারা ক্লাউডের মাধ্যমেই সেখানে আপনার ওই সফটওয়্যারই থাকবে, ওইখানেই আমরা রিকোয়েজিশন দিব, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়, রিসার্চ প্ল্যাটফর্ম, সেখানে ইন্ডাস্ট্রি আসতে পারে। এটা হলো একটা কথা আমি বললাম, যে এইখানে আপনারা কিন্তু তাহলে আমি ওই মহিদের কথা এখনো চিন্তা করছি, হি ওয়াজ দ্য ট্যালেন্ট, এবং সে কিন্তু এখন সেই আপনার অটোয়াতে ক্যানাডিয়ান হোল ক্যানাডার যে ক্লাউড, তার ক্লাউডের ম্যানেজার হয়েছে, আমাকে ফোন দিয়েছিল, মানে উই হ্যাভ এ গুড রিলেশনশিপ স্টিল নাও। সো আমি বলতে যাচ্ছি সেই ধরনের ট্যালেন্ট কিন্তু ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে বেরোচ্ছে। সো ট্যালেন্ট ইজ দ্য মেইন থিং হেয়ার। সো এইখানে কিন্তু বলতে হবে যে আমি ট্রেনিং দিয়ে অনেক কিছু বানায় ফেলতেছি। when we are talking about research, when we are talking about problem solving, talent is the main কথা, যেখান থেকে এসে এবং তাকে নার্চার করতে হবে আমাদের। সো এইটাকে একটা সেন্ট্রাল রিপোজিটরি আনতে হবে রিসার্চের। আমার কাছে মনে হচ্ছে রিসার্চের ক্ষেত্রে টেকনোলজি আমরা রিসার্চ করব, অবশ্যই প্রোডাক্ট তৈরি করব, আমরা মার্কেট অনুযায়ী প্রোডাক্ট তৈরি করব। আজকে আপনার এত বড় বড় সেক্টর এই 2 বছরে প্রচুর টাকা খরচ করে এমআইএসটির সাথে কাজ করে
আমরা একটা ভেন্টিলেটর বানালাম, একটা ইনভেন্সিভ ভেন্টিলেটর বানালাম। তো দেখা গেল যে আমি অ্যাটলিস্ট 3 মাস ঘুরেছি এই আপনার ডিজিডিএ তে। They have no process to certify so that I can come into the market. They have the process to certify the certificates of the imported products. বাইরে থেকে প্রোডাক্ট আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো, সেই প্রোডাক্টের যে সার্টিফিকেটটা থাকবে, ওনারা ওইটা সার্টিফিকেট কিসে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার আছে, উনি কি জানে, কিভাবে জানে সিমেন্সের ওইটা বা ইন্টেলের ওইটা বা অন্য একটা প্রোডাক্টের এটা সার্টিফিকেট দিচ্ছে। এইখানে অনেক নন কমপ্লায়েন্ট অ্যাক্টিভিটি এসব গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে আছে বলে আমার ধারণা, এবং আমাদেরকে যেভাবে ডিসকারেজ করা হলো, ইভেন আই নো পার্সোনালি দ্য হেড অফ দ্য অর্গানাইজেশন ডিজিটিএ, এবং আমার বুয়েটের ফ্রেন্ড আমাকে ফ্রাস্ট্রেটেড হয়ে বলেছে, তাদেরকে বলা হয়েছে, এটা মোখলেস ভাইয়ের জন্য আমার ইনফরমেশন, যে আপনারা টিচার মানুষ, আপনারা কেন এইগুলি নিয়ে আসছেন, আপনাদের এটার দরকার কি? দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সার্টিফাইং এজেন্সি ইন বাংলাদেশ, যার টপে বসে আছে একজন মেজর জেনারেল অর ব্রিগেডিয়ার জেনারেল। আপনি বুঝতে হবে আমরা কোন দেশে বসবাস করছি, এবং সেই প্র্যাকটিক্যালিটি নিয়ে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা জায়গায় ডেভেলপ করা দরকার আছে। কালকের সেমিনারে এনার্জি ব্যাংকের চেয়ারম্যান এসেছিলেন, উনি বলেছেন হ্যাঁ আপনারা রিসার্চ করবেন, ইটস ভেরি এক্সপেন্সিভ। আমি 40 বছর ধরে এই কাজ করতেছি, আমার ট্রান্সফরমার সারা কলকাতা থেকে আরম্ভ করে খড়গপুর থেকে আরম্ভ করে 1000 ট্রান্সফরমার ইউজ হচ্ছে। বাংলাদেশে আপনি যখন ট্রান্সফরমার চাবেন বিক্রি করতে যাবেন, তখন বলবে এটা জাপানি লাগবে, এইটা সিমেন্সের হইতে হবে, এইটা হবে। কেন? উনি 2টা পয়েন্ট বললেন। একটা হচ্ছে আমাদের দেশের আমলাতান্ত্রিক জটিলতা, কেউ রিস্ক নিতে চায় না। আরেকটা হচ্ছে আমাদের যে প্রকৌশলী বৃন্দ গভর্নমেন্টে চাকরি করেন, তারা কোনো রিস্ক নিতে চান না। কেন রিস্ক নিলে আমার দেশের কোনো প্রোডাক্ট ইউজ হবে না। সো আমার দেশের যদি প্রোডাক্ট না ইউজ হয়, তাহলে আপনি নিজের দেশেই যদি আপনি মার্কেট না পান, তাহলে আপনি কোথায় যাবেন? বিদেশি বিক্রি করবেন? তাহলে আপনি রিসার্চটা কোত্থেকে আসবে? কতক্ষণ রিসার্চ আপনি যাবেন? গভর্নমেন্ট কিছু টাকা দিবে, আপনার আমার মতো লোকজন আমরা আবেগ প্রবণিত হয়ে অশ্রুও ঝরাবো, কিছু টাকা পয়সাও দিব, হ্যাঁ, দিয়ে তারপরে 3 বছর পরে বলবো ভাই এনাফ ইজ এনাফ। আমার 27 বছর জীবনে এরকম অনেকগুলি এনাফ হয়েছে। রিসেন্টলি আমার একটা হয়েছে ঘটনা, আমরা 30টা কোম্পানি মিলে একটা সফটওয়্যারে কাজ করেছি, এবং সেই জিআরপি সফটওয়্যার করতে গিয়ে আমাদের আমি ফরহান ভাই, তো মার্কেট একটা ইস্যু, এনভায়রনমেন্ট একটা ইস্যু, এদের এই পলিসি মেকার যারা আছেন তাদেরকে দিয়ে ইনস্টিটিউশন গুলো স্ট্রং করতে হবে, এবং ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার, আপনারা যেটা বলছেন ইন্ডাস্ট্রি বলতে আপনারা কি বুঝেন? ওয়ালটন একটা ইন্ডাস্ট্রি, 3000-এর উপরে লোক আছে বা 5000-এর উপর লোক আছে। আমি একটা ইন্ডাস্ট্রি মিড সাইজ ধরে নেন, 300 লোক আছে। আবার আমার সাথে কাজ করে আমার সোর্স একটা কোম্পানি যারা বুয়েট থেকে পাস করছে কিছুদিন আগে, তাদের 10টা লোক আছে। আপনার তো এই 3 সাইজের কোম্পানির লোকের সাথে কাজ করতে হবে, এবং এক একজনের মাইন্ডসেট এক এক রকম। আমি আন্ডারস্ট্যান্ড উই আর অল ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান পিপল, বাট তারপরেও এক একটা অর্গানাইজেশনের হিসাবটা ভিন্ন রকম। সেখানে কিভাবে আমরা অ্যাডপ্ট করব, কিভাবে আমরা যাব, তাকে কিভাবে সহযোগিতা করবো। আমার একজনের কথা খুব ভালো লাগলো যে স্যার আসেন আমাদের কাছে, আমাদের এখানে চা খান, আমরাও যাবো চা খেতে আপনাদের এখানে। এই চা খাওয়া এটা হলো সবচেয়ে বড় জিনিস। কারণ ফরকান স্যারকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। জি জি ফরকান স্যার, আমরা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে পরবর্তীতে আরো বেশি শুনতে পারবো, আপনি যদি একটু সংক্ষেপে আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। যে জবের ক্ষেত্রে আপনারা যেটা বলেছেন, জবের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ব্যাংক একটা যদি সার্ভে করে, বা সার্ভে হওয়া আছে কিনা জানি না, যে এই যে টোটাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যারা পাস করছে গত 10 বছরে, তারা কোথায় কোথায় অ্যাবজর্ব হইলো, কিভাবে অ্যাবজর্ব হইলো, তারা কি এন্টারপ্রেনার হইলো, ইন্ডিভিজুয়াল কোম্পানিতে গেল, বিদেশে গেল, এই যে একটা অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টটা থাকা দরকার। এখান থেকে সূত্রটা বেরিয়ে আসবে যে তাদেরকে আমরা আসলে কোন দিকে ফার্দার প্রমোট করতে যাব। বাংলাদেশ ইন্ডিভিজুয়াল লিডারশিপের জোরে চলে, বাংলাদেশে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি আমরা ডেভেলপ করতে চাই না অথবা করি না, যার কারণে আমাদের খুব বেশি দূরে আমরা যেতে পারি না। আমরা একটু দূরে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, বিকজ আমরা কিন্তু আমাদের কারণেই আমরা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি তৈরি করতে চাই, যেটা নেক্সট জেনারেশন লিডারশিপ হয়তো করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম, এবং সবাইকে সরি, আমি হয়তো কাউকে হার্ট করেছি কিনা আমি জানি না এখানে, বাট আমার সত্য ঘটনাটা আমি বলার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফরকান স্যারকে, অনেক ধন্যবাদ, খুবই রিয়েলিস্টিক কথা বলেছেন।
তো আমরা এখন স্যারের কাছ থেকে, মোখলেস স্যারের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলি নিব, আর এরপরে আমরা এই কয়েকজন মেহমানের কথা শুনে আমরা প্রোগ্রাম শেষ করব। আমরা আশা করছি আমরা শাহজাহান মিয়া স্যারের কাছ থেকে সমাপনী কথা শুনবো। তো ওভার টু মোখলেস স্যার ফর কোশ্চেন অ্যান্সারিং। আমার মনে হয় ফোরকান ভাইয়ের কথা শুনে আমার ভালো লেগেছে, এবং আমরা প্রিন্সিপালদের কাছ থেকে শুনেছি ওয়াই ইন্ডাস্ট্রি ইজ নেসেসারি। আর 8 সেমিস্টারে যাইয়া ইন্ডাস্ট্রি পার্টনারশিপ করতে হবে, এটা তো রিকোয়ারমেন্ট। হু ইজ স্টপিং ইউ? আপনি এই 4th সেমিস্টার থেকে করবেন না। ওই শৈলী নামে একজন প্রিন্সিপাল আছে সাইকের, তো আমার একটা কানাডিয়ান টিম এসে বললো তাদের এমপ্লয়মেন্ট রেট হলো 80%, শৈলী বলে আমার 110%। আমি বললাম কি করে হয়? আমার তো কোর্স শেষ হওয়ার আগেই সবার চাকরি হয়ে যায়। দ্যাটস দ্য ইন্ডাস্ট্রি পার্টনারশিপ। সো চাকরি আপনাদের গ্রাজুয়েটকে খুঁজতে হবে না, ওই ইন্ডাস্ট্রি উইল কাম টু ইউ, সেই পরিবেশটা আপনাদেরকে সৃষ্টি করতে হবে। ইন্ডাস্ট্রি অ্যাক্টের কথা বলেছেন, আমি মনে হয় আমার বক্তব্যে বলেছি, একটা অ্যাক্টের জন্য আমরা চেষ্টা করেছি, ফিল্ড অ্যাসেসমেন্ট করা আছে, ইউজিসি ইজ ওয়ার্কিং অন ইট, ইট মে কাম আপ ভেরি সুন। ফাতেমা, আপনি একটা খুব ভালো কথা বলেছেন, বিটেক সংক্রান্ত বিষয়ে কেউ থাকলে ওই অ্যাসেসমেন্ট ছাড়া সার্টিফিকেট দিয়ে দেয়, এটা কিন্তু ভেরি রিস্কি। হ্যাঁ, ওই এটা কিন্তু হলে এই পুরো স্কিল সেক্টর উইল ফল ডাউন। হ্যাঁ, এটা কিন্তু খুব ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। স্যার এই জায়গায় স্যার একটা সেকেন্ড একটু সাপ্লিমেন্ট করতে চাই। মেবি উনি বলেছেন যে ওনারা ইন্টারনাল যে কোর্স করায় এটা হয়তো বিটিভির নয়। ও, তাহলে ইউ হ্যাভ টু টেক এই জন্য তো আপনাদেরকে ডেজিগনেট করা হয় না, রেজিস্টার্ড সার্টিফাইং বা ট্রেনিং অর্গানাইজেশন বলা হয়। আপনারা কোয়ালিটি মিস করলে তো আপনাদের লাইসেন্স ক্যান্সেল করা উচিত। ডেফিনেটলি স্যার। হ্যাঁ, তো থিংক অ্যাবাউট ইট। তারপর ইন্ডাস্ট্রি সেন্সাস, এটা একটা ভালো প্রস্তাব। ইন্ডাস্ট্রি সেন্সাস আমরা আগেও করেছি, কিছুদিন আগেও সেক্টরাল স্টাডি হয়েছে, উই আর কন্টিনিউইং ইট। ফোরকান ভাই, অনেক ধন্যবাদ। আপনার ওই দাড়ি টাড়ি রেখে এখন হুজুর হয়ে গেছেন, অনেক এর আগে দেখেছি যে ওটা এখন মনে হয়েছে। আর ওই ট্র্যাকিং সার্ভে আমরা করেছি স্টেপে, গভর্নমেন্টকে এটা করতে বলেছি। আমরা দেখেছি যে ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে আপনার ওই পলিটেকনিকের গ্রাজুয়েটরা তাড়াতাড়ি চাকরি পায়। So that we have shown, BIDS এর স্টাডিতেও দেখা গেছে। So that's very very important. Completely agree with that. Exactly. So আমার মনে হয় আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য, to push you that there is opportunity, take it. এটা আপনাদেরকেই করতে হবে। আর প্রাইভেট ইনস্টিটিউশন আপনাদেরকে ভবিষ্যতে টিকে থাকতে হলে আরো অনেক ইনোভেটিভ অ্যাসার্টিভ হতে হবে। Keep in mind, education is not business, it's a social business. এখানে ইন্ডাস্ট্রি will come to you if you can make it happen. আর আমি এই টপিকটা, যেহেতু আমি বাংলাদেশে এই সেক্টরে হায়ার এডুকেশন এবং স্কিলস সেক্টরে শুরু করেছি, আমি আবারও বলবো যে আমি তো শুরু করেছি, এটা নেয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য, আরো বর্ধিত করার জন্য দায়িত্ব কিন্তু আমার না, আপনাদেরকে আইডিয়া দেওয়া হয়েছে। You make partnership not only Bangladesh, many other countries. ওই যে একটু আগে বললেন ইন্ডিয়ান ফাইন্যান্সেও কিছু কিছু হচ্ছে। তো থিঙ্ক অ্যাবাউট ইট। ইন্ডিয়াতে এখন যদি আমরা আইটি সেক্টরে দেখি, মোর দেন 100 সিইও অফ ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি। সিইও কোথেকে আসছে? ইন্ডিয়া থেকে। ইন্ডাস্ট্রি হয়তো ইউরোপিয়ান, আমেরিকান, কানাডিয়ান, সিইওর বাড়ি ইন্ডিয়া। গুগলের সিইওর বাড়িও ইন্ডিয়া, আপনারা জানেন সব। গুগল, ইন্টেল, আইবিএম, এভরিওয়ান। আমরা যদি সেই পার্টনারশিপে আসি, বাংলাদেশেও সম্ভব। গ্লোবালি ওই জানে, ফোরকান ভাই জানেন জাভেদ খান, না? জাভেদ খান ইজ এ গ্লোবাল চ্যাম্পিয়ন কম্পিউটার সায়েন্টিস্ট। বাংলাদেশের আমাদের ইন্টেলের চেয়ারম্যানও আসছে, বোর্ডের চেয়ারম্যানও বাংলাদেশি। তো থিঙ্ক অ্যাবাউট ইট। সো পার্টনারশিপ ইজ ইম্পর্টেন্ট। স্টার্ট উইথ নাইবারিং কান্ট্রি, থিংস উইল হ্যাপেন। তারপর আমি বলবো যে উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে, তাহলে আমরা ভালো কাজ করতে পারবো। ওয়ার্ল্ড ব্যাংক নিজে কোনো কাজ করে না, একটা গ্লোবাল নলেজ নিয়ে আসে, ইমপ্লিমেন্ট করেন আপনারা। এর আগেও প্রমাণ করেছেন। আমি আশা করছি অ্যাসেট প্রজেক্টের মাধ্যমে আরো বহু কিছু ঘটবে। প্রতিটা
ইনস্টিটিউটকে ব্লেন্ডেড লার্নিং এর আওতায় আনা হবে। কোভিড, ফোরকান ভাই, ইউ মাস্ট সে, আমি যখন বিডিরেন বানাই, পিপল আর থিঙ্কিং দ্যাট হোয়াট দিস গাই ওয়াজ টকিং, তখন কিন্তু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের প্ল্যান হয় নাই। প্রায়ার টু দ্যাট আই হ্যাভ স্টার্টেড। তো এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এবং আপনার এই বিডিএন এর জন্য এই পুরো এডুকেশন সেক্টর কিভাবে কাজ করলো এবারে এই জুমে? সিং, মানে আমি বিডিরেন এর সাথে প্রত্যেকটা পলিটেকনিককে ইনভলভ করতে, কানেক্ট করতে চাই। সেটা অ্যাসেট, যে যখন আপনার কল ফর প্রপোজাল হবে, ইউ উইল গেট দ্যাট অপরচুনিটি, প্লিজ ইউজ ইট। তখন দেখবেন যে পৃথিবীতে কোভিড এসে যেটা করেছে, এই যে আজকে আমরা কনফারেন্স করছি, সেমিনার করছি, টাইমও গেল, ফিজিক্যাল প্রেজেন্সও গেল, হ্যাঁ, আর ওই যে চাটা খাওয়াইতেন এটাও গেল, তারপরে আবার কি পয়সা করে দিতেন সেটাও গেল। নাও উই আর voluntarily participating, contributing. Let us continue this blended learning for days to come. আর কানেক্টিভিটি ইজ ইম্পর্টেন্ট। আমরা মিনিস্ট্রি অফ এডুকেশন অলরেডি সাবসিডি দিচ্ছে আপনাদের কানেক্টিভিটির জন্য, স্টুডেন্টদের জন্য। ইট উইল মোর কাম আপ। সো বি অ্যালার্ট and waiting for working with you. Thank you very much. ধন্যবাদ মোখলেস স্যার। স্যার, আমি আপনার কাছে একটু সময় চাচ্ছি, যে একটু 10 থেকে 15 মিনিট সময় যদি একটু অ্যালাউ করেন। আমরা সারাক্ষণ যেই সমস্ত সিনিয়র স্যারদের সাথে কাজ করে থাকি, তাদের কাছ থেকে 1-2 মিনিট করে শুনবো স্যার। তো তারপরে আমরা পরিশেষে শাহজাহান মিয়া স্যারের কাছ থেকে শুনে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমে একটু আহ্বান জানাতে চাই মুশফিকুর রহমান ভুইয়া ফারুক স্যার, 1 মিনিট সময়ের ভিতরে যদি কিছু সাপ্লিমেন্ট করেন। মুশফিকুর রহমান ভুইয়া ফারুক স্যার। ধন্যবাদ বোরহান। আমি এসটি প্রজেক্টের আওতায় যে ইনোভেশন ফেয়ার হইতো, সেটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স একটা ইনোভেশন ফেয়ার করেছিলাম, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে ভীষণ সমস্যা। স্যার কিছু বলতেছিলেন ইন্টেলেকচুয়াল প্রপার্টির ব্যাপারে। আমি স্যারের কাছে একটু এই বিষয়টার ব্যাপারে বাংলাদেশ সরকার বা ওয়ার্ল্ড ব্যাংক কোনো একটা নির্দিষ্ট ডাইমেনশন দিবে কিনা অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এইটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় আছে যে টেকনো এন্টারপ্রেনারশিপ, স্কিল ডেভেলপমেন্টের মধ্যে এন্টারপ্রেনারশিপ এন্ড টেকনো এন্টারপ্রেনারশিপ ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যাপারে যদি স্যার কিছু বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। ওকে, মুশফিকুর রহমান ভুইয়া ফারুক স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা এ পর্যায়ে শুনতে চাচ্ছি, আমাদের সাথে রয়েছেন কবির আহমেদ ভাই ফ্রম মুসলিম এইড। কবির আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ বোরহান, ধন্যবাদ। 1 মিনিটে যদি কিছু সাপ্লিমেন্ট হ্যাঁ, করেন। না, খুব চমৎকার। মোখলেস স্যারকে ধন্যবাদ। প্রথমত হলো, মানে আমি হয়তো বুঝতে ভুল করছি কিনা জানি না, ইনস্টিটিউট বনাম ইন্ডাস্ট্রি পার্টনারশিপ ছিল না, একাডেমিয়া বনাম ইন্ডাস্ট্রি পার্টনারশিপ ছিল। মেবি এই জায়গাটা আমি প্রথমতই বুঝতে ভুল করছি। ডিসকাশন গুলো বেশিরভাগ ক্ষেত্রেই একাডেমির সাথে ছিল, কারণ টিভেটে আসলে এই দুইটা জায়গাকে ইন্ডাস্ট্রি লিঙ্ক কেস করাটা খুব জরুরি। খুব কুইকলি যদি সারি স্যার, সেই জায়গাটায় আমি দুইটা অ্যাসপেক্টে 4টা কথা বলবো। ইন্ডাস্ট্রি লেভেলে বেসিক্যালি আসলে একটা ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং আছে উইদিন ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটস। এখানে উইন উইন কনসেপ্টের একটা বড় জায়গায় ফারাক আছে, আই শুড সে। প্রথমত আমার এটা কথা। সেকেন্ড ওয়ান হলো, ইন্ডাস্ট্রি অলওয়েজ কিন্তু ইনফর্মাল অ্যাপ্রেন্টিসশিপকে প্রায়োরিটাইজ করে রাদার দেন সিস্টেমেটিক ট্রেনিং অ্যাপ্রোচ। সিস্টেমেটিক ট্রেনিং অ্যাপ্রোচ তারা কখনো ইনভেস্ট করতে রাজি না, দে ডোন্ট ওয়ান্ট টু ইনভেস্ট ইন হিউম্যান রিসোর্সেস। আর অলওয়েজ ইন্ডাস্ট্রি যেটা করে, তারা লেস রিকগনাইজ করে ট্রেনিং ইনস্টিটিউটকে। ইভেন তাদের কাছে সার্টিফিকেশনও কোনো ইস্যু না, যেটা আমি দেখছি from 2011 ইভেন টিভেট রিফর্ম। এটা হলো আমার ইন্ডাস্ট্রি অ্যাসপেক্টে। আর স্যার, আরেকটা জায়গায় আমার আন্ডারস্ট্যান্ডিং, ইনস্টিটিউট আসলে অলওয়েজ এইখানে তারা প্রফিট মেকিং এ মানে খুব বেশি চিন্তা করে। ইভেন আমিও যখন পার্টনার ডিল করতাম সুইস কন্ট্রাক্টে, আমি দেখেছি যে তারা রাদার দেন ট্রেনিং কোয়ালিটি, মানে তারা আসলে বেসিক্যালি প্রফিট মেকিং এ ব্যস্ত। এবং প্রপার বিজনেস মডেলের একটা ঘাটতি আছে এইখানে। প্রপার বিজনেস মডেল রান না করার কারণে তারা আসলে প্রফিটের দিকে ঝুঁকে, যার ফলে ট্রেনিং এর কোয়ালিটি হয়। আর বেসিক্যালি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনস গুলো অ্যাক্টিভ না। এই জায়গায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন যদি আরেকটু অ্যাক্টিভ থাকতো, তাহলে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি বনাম ট্রেনিং প্রোভাইডার বলি, বাট এই জায়গাটাতে আরেকটু বোধহয় কাজ করার সুযোগ আছে। বোরহান, খুব কুইক চেষ্টা করলাম। জি, ধন্যবাদ কবির আহমেদ ভাই, অনেক ধন্যবাদ। আমরা এখন শুনতে চাচ্ছি আব্দুল্লাহ আল মামুন ভাই, ডেপুটি ডিরেক্টর ইউসেফ বাংলাদেশ। মামুন ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, মামুন ভাইকে আমি দেখতে পাচ্ছি না। মামুন ভাই মেবি হয়তো কোনো আর্জেন্সির জন্য চলে গেছে কিনা। আমরা এরপরে শুনবো মতিন হাওলাদার স্যার। মতিন হাওলাদার স্যার, আপনি কি তখন বলেছিলেন আর কিছু কি আপনি যুক্ত করতে চান?
থ্যাংক ইউ ভেরি মাচ। না আমি আর কোনো কিছু যুক্ত করবো না, কিন্তু প্রশ্ন রয়ে গেল ওটাই যে আসলে আমাদের ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজটা বাড়ানোর জন্য ওই অ্যাক্ট তৈরি করা দরকার। আর আমাদের সরকারি প্রতিষ্ঠান থেকে যদি কোনো রকম চিঠি বা কোনো রকমের পত্র দিয়ে ইন্ডাস্ট্রি গুলাকে যদি আমাদের সাথে লিঙ্ক আরো বাড়ানো যায়, সে কথাই, আর কোনো কথা নাই আমার। ধন্যবাদ সবাইকে আমার সুযোগ জি, দেওয়ার জন্য। ধন্যবাদ মতিন হলাদার স্যার। এরপরে আমরা শুনতে চাচ্ছিলাম ওবায়দুর রহমান ভাই ফ্রম সেভ দ্য চিলড্রেন্স। ওবায়দুর রহমান ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওবায়দ ভাই বোধহয় শুনতে পাচ্ছেন না। আমরা যেতে চাচ্ছি এমদাদুল হক স্যার। এমদাদুল হক স্যার ফ্রম রাজশাহী টিটিসি, প্রিন্সিপাল রাজশাহী টিটিসি। এমদাদ স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? এমদাদ স্যারকে দেখতে পাচ্ছি, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না মেবি। ঠিক আছে, আমরা ওনার কাছে পরে আসছি। তো এ পর্যায়ে আমি যেতে চাচ্ছি আনিসুজ্জামান ভাই চলে গেছেন একটা আর্জেন্সির জন্য। আচ্ছা, আমরা যেতে চাচ্ছি সৈয়দ আব্দুল আজিজ স্যার। সৈয়দ আব্দুল আজিজ স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর সৈয়দ আব্দুল আজিজ। জি, আসসালামু আলাইকুম। জি স্যার, যদি একটু সংক্ষিপ্ত সময়ের ভিতরে যদি কিছু সাপ্লিমেন্ট করেন প্লিজ। না অবশ্যই, কারণ সময় অলরেডি আমাদের ওভার হয়ে দুটো বিষয় একটু বলি। প্রথমত মুখলেস স্যারের সঙ্গে আমার অভিজ্ঞতা আর আগে সুযোগ হয়েছে। আমিও রিসেন্ট সরকারি চাকরি থেকে আমি রিটায়ারমেন্টে চলে আসছি। ওনার যে অবজারভেশন একটু উপর ভাগ থেকে বার্ড সাইড দিক থেকে, এটাই কিন্তু আমাদের প্রকৃত চিত্র 20টা পাইলটিং তার মধ্যে ওনার নলেজে আছে একটা। আমি যদি একটু খুব ব্রড সেন্সে বলি যে 70 দশকের পলিটেকনিক বা টেকনিক্যাল এডুকেশনের যে কোয়ালিটি ইন্ডাস্ট্রির সাথে ম্যাচিং, এবং এতগুলো অ্যাবাউট আমাদের ডিটির আন্ডারে আমার একটা স্টাডি আছে, প্রায় 23 প্রজেক্ট ওভার হয়েছে। কিন্তু এত প্রজেক্টের পরে আমরা যদি বাস্তবে দেখি যে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো বা টিসি গুলো, মিনিস্ট্রি অফ এডুকেশনের আওতার প্রতিষ্ঠানগুলো, তারা সাস্টেইন ইফেক্টিভলি কতটা ইন্ডাস্ট্রির সাথে ম্যাচ করছে, এক কথায় উত্তরটা খুব ইতিবাচক নয়, নাম্বার ওয়ান। আর ফুরকান মিন কাসিম ভাই যে বিষয়টা বলেছেন, এটা খুবই উনি বাস্তব এবং অভিজ্ঞতা বলেছেন। আমি নিজেও ওনার সঙ্গে, আমি যশোর টিএসসি তে ওনার সাথে আমাদের টেমিং হয়েছে এবং খুবই সাকসেসফুল। সেটা হচ্ছে যে অফার করলেন পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাটাচমেন্টে আমরা যখন গেলাম, স্টুডেন্টদের সাথে 38 জন স্টুডেন্টের মধ্যে মাত্র 5 জন বললো যে তারা কিন্তু মানে এনগেজমেন্ট হতে আগ্রহী তারা, এবং ওই 5 জনেরই কিন্তু কর্মসংস্থান মানে ওনার ফার্মে। তো বাস্তবে হচ্ছে আমাদের একটা কালচারাল কেরিয়ার আছে। আমাদের পলিটেকনিক স্টুডেন্টরা এখনো পর্যন্ত কিন্তু দে আর নট রেডি ফর দ্য জব, দে আর নট রেডি টু ম্যাচ উইথ দ্য এমপ্লয়মেন্ট মার্কেট, রাদার দে আর ফার্স্ট চয়েসই থাকে যে হাউ টু বিকাম গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অর ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। এইটা হচ্ছে আমাদের একটা, এই জায়গাগুলো স্যারকে প্রফেসর দীর্ঘদিন থেকে পলিসি রিফর্মস করছেন। সুতরাং আমি বলবো নজরুল ভাইয়ের অভিজ্ঞতা, আর কিছু কিছু অভিজ্ঞতা, এগুলো কিন্তু বিচ্ছিন্ন চিত্র। এইটাকে দিয়ে আমি মনে করি না যে আমাদের পুরো সিস্টেমকে, আমাদের টোটাল এমপ্লয়মেন্ট মার্কেটের সাথে আমাদের একাডেমিক যে কোলাবোরেশন, কোঅপারেশন, এনগেজমেন্ট, এইটাকে কিন্তু মেজার করা এটা খুব নেগলিজেবল হয়। এটা দিয়ে আত্মতুষ্টি হলে আমাদের কিন্তু আমরা, আমি মোটা কথাই বলবো স্যার যেহেতু কন্টিনিউয়াসলি এখানে এফোর্ট করছেন, আমার মনে হয় একটু অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের ভিতর থেকে যেটা গড়ে ওঠা, উপর থেকে চাপিয়ে দিয়ে, উপর থেকে কিছু সাপোর্ট দিয়ে প্রজেক্টের মূল্যায়নে আমরা 80% 90% এটাকে সাকসেসফুল বলতে পারি, বাট ভিতরের যেটা ভিতর অন্তর্দৃষ্টিতে আমি মূল্যায়ন করার ব্যাপারে আমি জোর দেব। একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে একটা কথা বলে শেষ করবে, এটা অ্যাক্টের কথা বলা আছে, ওয়ার্কার্স এমপ্লয়মেন্ট প্রপোজ, একটা রিসার্চে আমাদের ছিল, আনটিল আনলেস আমরা যদি একটা অ্যাক্ট এবং একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দুটো পার্টিকে দিয়ে একত্রিত করতে না পারি, আমাদের রিসার্চ বেস বা সেমিনার বেস আমাদের কথাবার্তাই হবে, কাজের কাজ কিন্তু আমরা খুব চেঞ্জটা দেখতে পারবো না। উই ওয়ান্ট টু মানে সি দ্য রিয়েল চেঞ্জ ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ডক্টর সৈয়দ আব্দুল আজিজ স্যার।
আসলে এই বিষয়গুলো অনেক সময় নিয়ে বলতে পারলে ভালো হতো, কিন্তু আসলে অনেক সময় তো চলে গেছে, প্লাস আসলে অনেকের কাছ থেকে শুনতে চাচ্ছি। তো এ পর্যায়ে আমি আহ্বান করতে চাই ডক্টর শাহ আলম মজুমদার স্যার। শাহ আলম মজুমদার স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। প্রথমে আমি যদি বলেন। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাতে চাই মুখলেস স্যারকে। উনি এই বিষয়গুলো নিয়ে ইনফ্লুয়েন্সিং একজন পার্সন, সাথে ফুরকান বিন কাসেম স্যারও আছেন। তো আমি প্রথমে বলতে চাই, ওনারা অ্যাড্রেসই করেছেন যে আমাদের ইনস্টিটিউশনাল এবং অর্গানাইজেশনাল ক্যাপাসিটি এইটাতে মারাত্মক ঘাটতি থাকাতে প্রত্যেকটা জায়গায় আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। 2 নাম্বার হচ্ছে আমাদের বিএনকিউএফ হয়েছে। তো মুখলেসুর রহমান স্যারকে বলবো, বিএনকিউএফ এর এটা হায়ার এডুকেশন এবং আমাদের এক্সিস্টিং এনটিবিকিউএফ দুইটাকে অ্যালাইন করে করা হয়েছে। ওনার নেক্সট প্রজেক্টে যেন এটা আমাদের এনটিবিকিউএফ এর যে অ্যাচিভমেন্ট, উনি 500 অ্যাসেসর বানিয়ে দিয়ে গেছিলেন বা 600, সেটা এখন 2500 হয়েছে। টর্কিংটা ওনারা করেছেন, এখন এটাকে যেন আরো বহন করে নিয়ে যাওয়া যায়। আমি শুধু 2-1টা জায়গায় অ্যাড্রেস করবো যে ইন্ডিয়ান আইআইটির আদলে বাংলাদেশে বিআইটি করা হয়েছিল, কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং না থাকাতে এবং ইন্ডিয়ান আইআইটির বোর্ড অফ গভর্নেন্স এর চেয়ারম্যান হচ্ছে অদিতি বিড়লা, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো আমাদের যে বিআইটি গুলো করা হয়েছিল সেটার ডিরেক্টর বানানো হয়েছিল আমাদের আবার একাডেমিশিয়ানদেরকেই। তো যার কারণে এটা ফেল করেছে, আবার সব চুয়েট ইত্যাদি পরিণত হয়ে গেছে, অর্থাৎ সব একাডেমিক হয়ে গেছে এবং কারিকুলামেও কোনো চেঞ্জ হয় নাই। ইন্ডিয়ান আইআইটি করে হলো টেকনোলজি ডিগ্রি এবং মাস্টার্স দেয়, আর আমরা আবার ইঞ্জিনিয়ারিং এর মাস্টার দিছি, যার চাহিদা এখন কতটুকু সেটা বিবেচ্য বিষয়। আমাদের স্টিম গ্রাজুয়েট এখন সারা ওয়ার্ল্ডে প্রয়োজন, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স, এইটার চাহিদা সারা ওয়ার্ল্ডে বেশি। মুকেশ স্যার নিশ্চয়ই এই বিষয়টাও খেয়াল করবেন বাংলাদেশি স্টিম গ্রাজুয়েট করার জন্য। আউটকাম বেসড এডুকেশনটা শুরু হয়েছে উচ্চ পর্যায়ে। আমাদের পলিটেকনিকে যাতে আউটকাম বেসড এডুকেশনটা শুরু হয়, ওইটার কাঠামোর ভিতরে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট কোলাবোরেশন আছে এবং ইমপ্যাক্ট অ্যানালাইসিস, নট অনলি আউটপুট, আউটকাম এবং ইমপ্যাক্ট অ্যানালাইসিস পর্যন্ত 5 ইয়ার্স পর্যন্ত ট্র্যাকিং করা হয়, গ্রাজুয়েট ট্র্যাকিং করা হচ্ছে। তো ওই জায়গাটায় উনি একজন ইনফ্লুয়েন্সিং পারসন, এই জায়গাটা অ্যাড্রেস করার জন্য ওনাকে অনুরোধ করব। আর উনি নিজেই আমাদেরকে শিখিয়েছেন নানিয়ানে গিয়ে, যদিও এটা 70-এর দশক। আমরা যেতে চাচ্ছি নজরুল ইসলাম স্যারের কাছে। নজরুল ইসলাম স্যার, সংক্ষেপে যদি কিছু সংক্ষেপে, যেটা আমি অনেক ভালো লাগলো আজকে। আমি 2টা কথা বলবো, যে আমার কথা তো আগেরটুকু সবাইকে বলা হয়েছে, শুনছেন। একটা বিষয় যে টিচিং ফ্যাক্টরি কনসেপ্ট, যেটা শালম ভাই একটু আগে বললেন, আমি ওটা রিপিট করব। সেটা হলো যে আমাদের টিটিসি বা আমাদের এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা পলিটেকনিক গুলাতে বেশ ভালো রিসোর্স আছে। আমরা যদি যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে বিকেটিসি চট্টগ্রামে অটোমোবাইলের বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলা দ্বারা মানে আমরা ইন্ডাস্ট্রির লোককে সার্ভিস দিতে পারি। এখন এইভাবে যদি আমরা ইন্ডাস্ট্রিকে কিছু সার্ভিস দিতে পারি, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক হয়ে যাবে, এবং তখন আর ব্লাইন্ডলি ইন্ডাস্ট্রি দেখবে যে আমাদের কাজগুলো তারা করে দিতে পারে, সুতরাং আমরা এই গ্রাজুয়েটদেরকে আমাদের রিক্রুটমেন্টের জন্য কোনো অসুবিধা হবে না। এবং যারা ট্রেনিং নিচ্ছে বা স্টাডি করতেছে, তারাও এনজয় করবে যে তারা এই ইনস্টিটিউশন থাকাকালীনই ইন্ডাস্ট্রির কিছু কিছু কাজ করতে পারছে। তো এটা আমরা নেক্সট ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। আর একটা হলো যে ইয়েতে আজিজ ভাই যেটা বলছেন, আমি আজিজ ভাইয়ের সাথে একমত, যে আমরা বিক্ষিপ্ত ভাবে হয়তো কারোর আউট অফ বক্সে পারফর্ম ভালো হচ্ছে, বাট সার্বিকভাবে দেশের জন্য যেটা যে ইনস্টিটিউশনালাইজড, সেটা কিন্তু এখনো হয় নাই। আমরা আমি মনে করি যে অ্যাসোসিয়েশন গুলাকে যদি আমরা আনতে পারি এই লিঙ্কেজের মধ্যে, তাহলে বিষয়টা খুব সহজ হবে। আমরা পরবর্তী সময়ে আশা করি যে আমরা এই দিকে যেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ নজরুল ইসলাম স্যারকে, অনেক সুন্দর সংযুক্তি দিয়েছেন। আমরা এখন যেতে যাচ্ছি ডক্টর ওয়াজেদ আলী স্যারের কাছে। ডক্টর ওয়াজেদ আলী স্যার, স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন?
জি, শুনতে পাচ্ছি বুরহান সাহেব। স্যার যদি বেয়াদবি না নেন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে যদি একটু বলেন। না, আমি হয়তো 2 মিনিট সময় হয়তো লাগতে পারে, লেস দেন দ্যাট। প্লিজ স্যার, প্লিজ স্যার, খুব সংক্ষিপ্ত। এখন আজকে আপনার যে পরিমাণ আপনার দাওয়াত আপনি করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমার যে ফোকাল পয়েন্ট, আজকে ফোকাস হলো মিস্টার মুখলেসুর রহমান সাহেব। আমি ওনাকে ওনার বিশেষ করে লিডারশিপে ওনার আজকেও অফিসে আলাপ হয়েছে যে উনি, আমরা 3টা স্টেপে ভাগ করেছিলাম। সেটা হলো যে স্কিল, পলিটেকনিক, মিড লেভেল ম্যানেজার আর সাব অ্যাসিস্ট্যান্ট, দেন বাট হি, এবং আমাকে, আমি তখন প্ল্যানিং এ কাজ করি, উনি একমাত্র পার্সন বাংলাদেশে জন্য ফিল করে। উনি আমাদেরকে এই যে স্টেপ প্রজেক্ট আসার পিছনে উনি আমাদেরকে ইন্ডিয়াতে নিয়ে গেছেন, দিল্লিতে অনেক বড় জায়গায় তাজ হোটেলে রেখেছেন। সেখানে সারা পৃথিবীর লোকের আলোচনা হয়েছে এবং ওনার যে একটা বাংলাদেশের প্রতি যে তার একটা ইয়ে আছে, সেটা আমি সেজন্য তার কাছে কৃতজ্ঞ এজ এ ন্যাশনাল, বাংলাদেশি ন্যাশনাল, অলসো বি এ ফ্রিডম ফাইটার অফ দিস কান্ট্রি। এখন আমি যেটা বলবো, ওই জন্য ওনাকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। যদিও আমি 10 বছর আইএলওতে কাজ করেছি, তারপরে এখন আমি সেপে টিভেট স্পেশালিস্ট হিসেবে আবার কাজ করতেছি। আপনারা জানেন, আপনাকে আমি ফিডব্যাক দিই, আপনারা জানেন পলিটেকনিকের জন্য যে কাজটা হওয়া দরকার সেটা হয়নি। ওনারা কিন্তু টাকা দিয়েছেন, উনি সবকিছু, যেহেতু অপারেশন অফিসার, তো সুতরাং উনি সবকিছু করেছেন। কিন্তু পলিটেকনিকে আমাদের যে আশা ছিল সেই জিনিসটা হয়তো আমরা করতে পারি না। স্টিল if we claim that the tertiary education, because people are going to engineering degree, taking diploma engineers, so it is a level of tertiary education. He has rightly said the polytechnic should think that they are in tertiary level education. তো সুতরাং সেই ক্ষেত্রে আর আমাদের প্রশ্নের কোনো অবকাশ নেই। সুতরাং তারা বহুদূর যেতে পারবে যদি কোনো ছেলে স্টার্ট করে। এটা গেল আমাদের ধাপ। আচ্ছা, আমি ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা যে নলেজ আমাদের ক্রিয়েট করেছেন। শুধু আর একটা জিনিস হলো, সেটা হলো যে আমরা যে শিখেছি, আপনি জানেন, আপনাকে দিয়ে আমি প্রমাণ করে দিই যে আপনার রিসার্চ এবং লেভেল 6 পর্যন্ত আমি 10 বছর আইএলওতে সংশ্লিষ্ট কাজে ছিলাম এবং আই এম গেটিং পেনশন ফ্রম ইভেন নাও। তো আপনি চিন্তা করেন যে আপনি, বুরহান সাহেব জানেন, আপনারা ভ্যালিডেট করেছেন ট্রেনিং নিড অ্যানালাইসিস এবং কার কি ট্রেনিং দরকার, এবং রিসার্চেরও আমি একটা বই লিখে দিচ্ছি আপনাদের যে কিভাবে অ্যান্ড এক্সটেনশন, এই রিসার্চকে কিভাবে অ্যাপ্লাই করবেন। মিস্টার শাহ আলম অলসো ইন দ্য কমিটি। তো আমাদের academically everything package is ready, now we have to implement. আচ্ছা, এখানে আমি শেষ করি। নাম্বার 2, সময় খুব কম। পৃথিবীতে আপনি যত ট্যালেন্ট মানুষ হন, আপনি 100% সাকসেসফুল হতে পারবেন না, কিন্তু পথ আছে। কোথায়? সেটাও আজকের টপিক, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট। আপনারা বলছেন যে ইন্ডাস্ট্রি আমাদের নেয় না। নো, মিস্টার মুখলেসুর রহমান said rightly that the network, I say network, যে 86% নলেজ ব্রেন দিয়ে করা যায়, কিন্তু আর 14% কোথায়? আমাকে 100% সাকসেসফুল হতে হলে I have to make network. If I have network with the police, IG police, then I call a telephone, brother, I have a problem, immediately solve. If I have a money problem, I have a bank manager will come. What is the problem with you, brother? Technology, similar, that is network. এই যে নেটওয়ার্ক বলতে অনেক কিছু মিন করে। তাদের বাড়িতে যেতে হবে, আত্মীয়তা করতে হবে। নজরুল সাহেব বলেছেন তারা আসবে, তারা চা খাওয়াবে, আমাকে একদিন দাওয়াত করে খাওয়াতে হবে, ইনস্টিটিউটে আনতে হবে। দিস ইজ দ্য ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হতে এটা ইনস্টিটিউটের লিডারশিপ প্রিন্সিপালকে ওই নাও করে চললে হবে না, তাকে রাইটলি ধাক্কা দিয়ে কথা বলতে হবে। সোসাইটিতে তার স্ট্যাটাস শো করতে হবে যে আই এম দিস প্রিন্সিপাল অফ দিস ইনস্টিটিউশন। তো নিজেকে সেল করতে হবে। এইসব কথাগুলো আলোচনা হয়েছে। আচ্ছা, এগুলা আমি জন্য বলেন দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনার ছাত্র জ্ঞান করতেছে, আপনি পুলিশ সুপারের সঙ্গে নেটওয়ার্ক থাকে, ওকে কল দেন, দেখেন চলে আসে কিভাবে। আচ্ছা, গেল 2 নম্বর। আর একটা কথা যেটা বলতে হবে যে অনেকে জানতে, আমি এই নেটওয়ার্কটা আপনাদের বলে দিলাম কি জিনিস, কি উপকার হয়। 2 নম্বর হলো কোয়ালিটির কথা বলেছেন। কোয়ালিটি হলো 2 ভাবে হয়। একটা হলো
কারিকুলাম ভালো যদি হয়, পড়ানো ভালো হয়, টিচার ভালো হয়, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ভালো হয়, সবকিছু মিলে এটা একাডেমিক এই প্যাকেজের আওতায় কোয়ালিটি হয়। আর একটা হলো যে চাকরি বাকরির ব্যাপার। আপনি যদি গ্রাজুয়েট তৈরি করলেন কিন্তু ইন্ডাস্ট্রি ডিমান্ড করতেছে না, হোয়াট ইজ কোয়ালিটি? ইফ সাপ্লাই সাইড ইজ ইনস্টিটিউট, demand side is industry. If supply is equal to demand, then it is a quality system of education. আপনার ডিমান্ড ঘরে 10টা জিনিস তৈরি করলে বিক্রি হলো 2টা, নো, দ্যাট ইজ নট এ কোয়ালিটি সিস্টেম অফ ইউর অর্গানাইজেশন। তো এটা গেল কোয়ালিটি ব্যাপার। অবশ্যই আপনাকে ইন্ডাস্ট্রিতে ডিমান্ড পেয়ে থাকতে হবে। আর একটা এনামুল হক সাহেব একটা কথা বলেছেন, আর প্রশ্নের উত্তর আমি সাপ্লিমেন্ট করি, আনউইলিং হর্সকে কোনোদিন জোর করে টেনে ধরে মুখে দড়ি দিয়ে পানির ভিতরে মুখ ডুবাইয়া পানি খাওয়ানো যায় না। দ্যাট ইজ আইন করে করা যায় না, মানুষকে মোটিভেট করতে হবে, সোশ্যাল মার্কেটিং। তো সুতরাং আইন করার সাথে সাথে, আইন তো থাকতেই হবে, আইন করার সাথে সাথে মানুষ বুঝতে হবে যে আমার কোয়ালিটি আছে। আজকে দেখলাম আব্দুল্লাহ আরাফ একটা ডিপ্লোমা এসে এখন তো বিএসসি করছে, সে একটা করছে এবং পুরস্কার পাইছে। তো সুতরাং এটা উদাহরণ রয়ে গেছে। তো সুতরাং এটা একটা, আর একটা হলো সেটা হলো টারশিয়ারি লেভেল, আর একটা হলো লেখাপড়ার ব্যাপারে, যে এই যে ইন্ডাস্ট্রিতে সংক্ষেপে করলে ভালো হয় স্যার একটু। হ্যাঁ, আর একটা কথা সেটা হচ্ছে যে একটা ছেলে যতদূর পারে পড়ুক না, তা এটার নাম হলো রিভার্স আর্টিকুলেশন। আমি বাংলা এমএ পাস করছি, কিন্তু আমি যদি মনে করি যে না আমার এই বাংলা দিয়ে আমার চাকরি হচ্ছে না, তখন সে নিজেই ঘুরে আসবে, এসে বললো যে আমাকে একটু গ্রাফিক ডিজাইন শেখাও, আমাকে একটু কম্পিউটার শেখাও। সে যখন মানুষ ঠেলায় পড়বে, তৃষ্ণা লাগবে, তখন সে পানি খেতে হবে। দিস ইজ কল্ড দ্য রিভার্স আর্টিকুলেশন। এমএ পাস করেছে, এক ডিপার্টমেন্টে চাকরি করে আর ডিপার্টমেন্টে, সুতরাং কিন্তু আমাদের সেজন্য এসে আমার এখানে জায়গা পাই, টিভিতে জায়গা করে নিতে পারে। আপনি জানেন আব্দুর রফিক বলে একটা ছেলে, সে ইকোনমিক্স এর মাস্টার ডিগ্রি, প্রথম সে অ্যাসেসর অস্ট্রেলিয়ার থেকে যে কোনো ভাবে করে আসছে, প্রথম চিটাগং অ্যাসেসর আমরা বানাইছি, ট্রেনার এবং অ্যাসেসর সার্টিফাইড করছি তাকে দিয়া, ইকোনমিক্স এর লোক। বাট আই মেড হিম, আই অলওয়েজ টেল হিম ইউ আর আওয়ার চেঞ্জ এজেন্ট, প্লিজ কাম। প্লেনে করে নিয়ে তারা চিটাগং নিয়ে গেছি। তো সুতরাং এই পর্যন্তই আমার কথা শেষ। সুতরাং আমাদের এজেন্ট বাড়াতে হবে, সব কিছু মিলাইয়া। তবে আমি একটা রিকোয়েস্ট রাখবো মুখলিস ভাইয়ের কাছে, কারণ উনি আমাদের লাইট, তার আলোতে আমরা আলোকিত হব, যে পলিটেকনিকের এবার যদি ফাইন্যান্স করেন, আমার সুযোগ হয় না ওনার সঙ্গে কাজ করার কোনোদিন, কারণ আমি 10 ইয়ার্স পাসিং করেছি আমি আলোতে আপনাদের এই গ্রুপ করার জন্য, কারিকুলাম এভরিথিং এর আপ টু লেভেল 6 পর্যন্ত। আপনি তো তাতে ছিলেন। আমি আবার ফের নতুন লকডাউনের পরে জয়েন করেছি। ধন্যবাদ। করোনার সময় তো বই লিখছি, আপনারা জানেন, লেভেল 6 পর্যন্ত। তো এই আর কি, আমি ওনার কাছে এইটুকু রাখবো যেন একটু বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য, যে পলিটেকনিক যেন আরো তাদেরকে সমৃদ্ধশালী করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ডক্টর ওয়াজেদ আলী স্যার, খুবই ভালো সাপ্লিমেন্ট করেছেন স্যার। এ পর্যায়ে আমি যেতে চাচ্ছি ডক্টর নুরুল ইসলাম স্যারের কাছে। ডক্টর নুরুল ইসলাম স্যার, কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসলে সময় অনেক মানে কমে আসছে, আমি একটু মানে সংক্ষেপে বলি। প্রথমে আমি ধন্যবাদ জানাই মুখলিস ভাইকে খুবই সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য, এবং অনেক থটফুল কতগুলো কথা উনি বলেছেন এবং নতুন আইডিয়াও দিয়েছেন, বিশেষ করে বেডলস অ্যাক্ট এবং টিটিও ব্যাপারে। তো আমাদের যে এক্সাম্পল গুলো আছে, এখানে দুটো বিষয় আজকে আলোচনা হয়েছে, একটা হলো রিসার্চ আর একটা হলো জব প্লেসমেন্ট। দুটো কিন্তু আলাদা জিনিস, আমরা এটা গুলিয়ে ফেলে হবে না। শুধু জব প্লেসমেন্টের জন্য কিছু মানে প্রোগ্রেসিভ কাজ করতে হবে, আর পাশাপাশি ইনোভেটিভ কিছু রিসার্চের জন্য, দুটোই খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটাকে সাস্টেনেবল করতে হবে। এই কথাটাই উনি বলেছেন যে কিভাবে সাস্টেনেবল করা যায়। আমরা হোপফুলি অনেক কিছু করেছি, আসলে প্রজেক্ট সাপোর্টে বেশ কিছু কাজ হয়েছে, স্টেপ প্রজেক্টে, এখন সেভ প্রজেক্টেও কিছু কাজ হচ্ছে, যেখানে আমি এখন কাজ করছি। সেখানে অ্যাসোসিয়েশনদের ইয়ে করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, যাতে তাদের ডিমান্ড অনুযায়ী, অনেকে বলেছেন যে ডিমান্ড ড্রিভেন ট্রেনিংটা আমাদের করা দরকার, সেটা কিন্তু শুরু হয়েছে। আগে ইনস্টিটিউশনের সাথে একটা বিগ গ্যাপ ছিল ইন্ডাস্ট্রি, আমরা তৈরি করতাম, তারা মানে নিত কিনা বা এটা নিয়ে চিন্তা করা হতো না। এখন জব প্লেসমেন্ট নিয়ে বা তাদের যে সাথে জয়েন্টলি কাজ করা, এটা একটা গুরুত্বপূর্ণ, কমিউনিকেশন গ্যাপটা একটু দূর হয়েছে। কিন্তু এখানে একটা বড় বিষয় হলো যে আমাদের একটা মেজর সেকশন হলো পাবলিক।
ট্রেনিং ইনস্টিটিউট। আমরা অনেক কথা বলেছি, নজরুল অনেক কথা বলছেন বা কিন্তু আমরা ওরকম করতে পারবো না যতক্ষণ আমাদের বিগ ম্যানেজমেন্ট এটাকে অ্যাগ্রি না করে। কারণ এখানে ডিটি বা বিএমইটি বা মানে ডাইরেক্টরেট অফ ডেভেলপমেন্ট এদের ম্যানেজমেন্টেই অনেক সময় খুব ব্যুরোক্রেসি থাকে, যে এই ইন্ডাস্ট্রির সাথে যে এমওইউ করবে, তাদের প্রোডাকশনে সাপোর্ট করবে, রিসার্চে সাপোর্ট করবে, এই জিনিসগুলোকে অ্যালাউ করা মিনিস্ট্রি থেকে ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। আমি নিজে বিএমইটিতে দীর্ঘদিন চাকরি করার অভিজ্ঞতায় বলছি যে আসলে এখানে এই জিনিসগুলো শুধু একজন প্রিন্সিপাল ইনিশিয়েটিভ নিলে হয় না বা ট্রেনার নিলে হয় না। তারা শুধু প্রডিউস করতে পারে, জব প্লেসমেন্টে প্রমোট করতে পারে, কিন্তু রিসার্চ ইনোভেশনে খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা একটা বড় জিনিস। আর এখানে সবচেয়ে বড় সাফার করছে আমাদের এই টিবেট সেক্টরটা টিচার, যে টিচারদের ট্রেনিং, টিচারদের শর্টেজ, মানে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, প্রাইভেটে তো কমার্শিয়ালি চিন্তা করেই, এবং তাদের যে আপগ্রেডিং ট্রেনিং, এখন আমরা এই তাদেরকে লেভেল করতে গিয়ে দেখছি যে অনেকেই লেভেলে অ্যাচিভ করতে পারছে না, যেটা এনএসডিএ বা বিটিএবি করছে। সেজন্য আমাদের টিচার সংকটটা একটা বড় করতে হবে, এটা দূর করার জন্য চেষ্টা করতে হবে। পাশাপাশি আমাদের এই আইএসসি যে সাথে তাদেরকে একটু যদি বেশি প্রমোট করা যায়, ইন্ডাস্ট্রিয়াল স্কিলস কাউন্সিল, তাহলে আমরা ইন্ডাস্ট্রির সাথে কমিউনিকেশনের একটা ওয়ে বের করতে পারি। ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কে অনেকটা করা যায়, কিন্তু একটা ইনস্টিটিউশনালাইজেশন করতে হবে তাদের সাথে, তাহলে হয়তো করে। বিশ্বের কোনো দেশেই আসলে আইসি তেমন ভাবে খুব যে সাকসেসফুল হয়েছে তা না, কিন্তু এটা চালিয়ে যেতে হবে, বন্ধ করা যাবে না। ফাইনালি আমি যেটা বলতে চাই, আরেকজনও বলেছেন যে আমাদের দেশে যেহেতু চাকরির কম, সুযোগ খুবই কম ওয়েজ এমপ্লয়মেন্টের, সেজন্য পাশাপাশি আমাদের দুটো ওয়ে বের করতে হবে। একটা হলো ওভারসিজ এমপ্লয়মেন্টে আমাদের কি করে প্রমোট করা যায়, যেটা আমাদের দেশের যারা মানে এই রিক্রুটিং এজেন্সি আছে তারা স্কিল লোক পাঠাতেই চায় না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, তারা সবসময় আনস্কিল লোক পাঠায় বেশি লাভ করতে চায়। এখানে আমাদের কিছু এক্সপ্লোর, বিদেশে প্রচুর স্কিল লোকের ডিমান্ড আছে, কিন্তু আমরা সেটা অ্যাভেল করতে পারছি না, যেটা ইন্ডিয়া, ফিলিপিন, শ্রীলঙ্কা করছে। এটাকে একটু এক্সপ্লোর করা দরকার, তাহলে আমাদের টিবেটটাকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল করা যায়। আর সেকেন্ড হলো সেলফ এমপ্লয়মেন্ট, যেটাকে টেকনোপ্রেনারশিপ থেকে শুরু করতে হবে। এবং টেকনোপ্রেনারশিপ যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে দেশে চাকরির জন্য অত মানে করতে হবে না, এবং বেশি বেশি যে আমাদের এই জব প্লেসমেন্টের জন্য চিন্তা করতে হবে তা না, তাদেরকে ইন্ডিভিজুয়ালি এস্টাবলিশ করার জন্য ওয়ার্ল্ডের জার্মানির সবচেয়ে বেশি মানে কনসেপ্ট, পপুলার কনসেপ্ট এখন টেকনোপ্রেনারশিপ, মানে সবাইকে। আর তাইওয়ানে তো আপনারা জানেন যে একদম প্রত্যেক ঘরে ঘরে টেকনোপ্রেনারশিপ করেছে। থ্যাংক ইউ মুকেশ ভাই, এবং থ্যাংক ইউ বোরহান সাহেব, খুবই সুন্দর একটা করেছেন। ফাইনালি আমি মুকেশ ভাই কে আছেন কিনা জানি না, অ্যাসেট প্রজেক্টে বিএমইটির দেখলাম, এটা জাস্ট আমি বিএমইটিতে ছিলাম বলে বলছি, মাত্র 5টা আইএমটি সংযুক্ত করা হয়েছে, কোনো টিটিসিও নেওয়া হয় নাই। আর আইএমটি যদি সবগুলো করা হতো তাও 6টা আছে আর কি। তো খুবই দুঃখ পেলাম আপনারা এত কম করেছেন কেন। যদি পসিবল হয়, জানি যে আপনারা হয়তো ডিপ্লোমা এডুকেশনটাকে এখানে প্রমোট করেছেন বেশি, এটা ঠিক, কিন্তু শর্ট কোর্স যদি করা হয় বা টিচার তখন যেন এটা তাদেরকে এনগেজ করা হয়। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক রাত পর্যন্ত আমরা মিট করতে পেরেছি, এর জন্য ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নুরুল ইসলাম স্যার, অনেক ধন্যবাদ। আমি এই একটা মিনিট বা আর একটু কম সময় বলতে চাই যে স্যার যে পয়েন্ট গুলো বলেছেন তার ভিতরে অনেকগুলি স্যার এমন আছে যেগুলি পলিসি লেভেলের সাথে ইনভলভ, এবং পলিসি লেভেলের জায়গাগুলো চেঞ্জ করাটা আসলে আমাদের পক্ষে বা প্রজেক্টের পক্ষে বা এই ডোনারদের পক্ষে আসলে অনেকটা ডিফিকাল্ট। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে সবসময় আমি পার্সোনালি এটা মনে করি যে এই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যারা আছে, অর্থাৎ এই ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি বা ফুল সেক্রেটারি, এই ধরনের লোক যারা আছে তাদেরকে আমরা আস্তে আস্তে টিবেটের সাথে, টিবেটের অ্যাক্টিভিটির সাথে বিভিন্নভাবে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডেলিভারেটলি তাদেরকে এঙ্গেজ করার চেষ্টা করা, যাতে তারা টিবেটটাকে ওন করে। তখন আমাদের কিন্তু পলিসি লেভেল গুলাতে মানে কি এই আসলে একটু সহজ একটা রিলিফ পেতে পারি। তো আমরা শাহজাহান মিয়া স্যারের কাছে যাব, শাহজাহান মিয়া স্যারের কাছে কথা শুনে সমাপনী কথা শুনবো। তো তার আগে একটু মোখলেস স্যারের কাছে যেতে চাই যে স্যার আপনি কি সর্বশেষ কোনো কিছু মানে কি আপনার ইগুলো যদি অনেক স্যাররাই বলেছেন তার সাথে যদি কোনো কিছু আপনি সাপ্লিমেন্ট করতে চান প্লিজ। আমার আর অ্যাড করার কিছু নাই, আমি শুনলাম, আমার ভালো লেগেছে, অনেক পুরনো বন্ধুদেরকে কাছে পেয়েছি এবং ওয়েটিং ফর ওয়ার্কিং টুগেদার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ডক্টর মুখলেস স্যার। তো আমি সমাপনী কথা বলার জন্য আমি শ্রদ্ধেয় শাহজাহান মিয়া স্যারের কাছে যেতে চাই। শাহজাহান স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার প্লিজ আজকে কথা বলার জন্য আপনাকে ওভার করছি। ওভার টু শাহজাহান মিয়া স্যার। থ্যাংক ইউ।
বোরহান হামজা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুখলিসুর রহমান ভাইকে অনেকদিন পরে ফেস্ট দেখলাম, যদিও ভালো লাগলো। প্রথমে মুখলিসুর রহমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। বোরহান হামজা সাহেব অক্লান্ত পরিশ্রম করে প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানটা করছেন, আমরা খুব উৎসাহিত হচ্ছি। আজকে আমাদের যে সমস্ত বক্তা বক্তব্য রাখলেন তার মধ্যে কবির সাহেব, ফুরকান সাহেব, মতিন হাওলাদার সাহেব, নজরুল ইসলাম সাহেব, হাসান হাবিব সাহেব, আজিজ সাহেব, শাহ আলম সাহেব, ডক্টর ওয়াজিদ আলী, নুরুল ইসলাম সাহেব সহ আরো অনেকেই। আমি হামজা সাহেবকে অনুরোধ করব এই প্রত্যেকের বক্তব্যগুলা কে এক জায়গায় একটু সামারাইজ করা। আমাদের ভবিষ্যতে হয়তো এই বক্তব্যগুলাই আমাদের অনেক কিছু গাইড করবে। আর মুখলিসুর রহমান ভাইয়ের সাথে তো একত্রে কাজ করেছি, স্টেপ প্রকল্পের মাধ্যমে অনেক যুগান্তকারী পরিবর্তন এনেছেন। আমাদের সবচেয়ে বড় যে অসুবিধাটা, একটা প্রজেক্ট তো আমরা জানি সেখানে টাইমের লিমিটেশন, ফান্ডের লিমিটেশন, সবকিছুই লিমিটেড, কিন্তু সেটাকে সাস্টেনেবল করার জন্য আমাদের সেই অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানকেই ইনিশিয়েটিভ নিয়ে কাজ করাটা প্রয়োজন, যেটার অভাব আমাদের এখানে পরিলক্ষিত হচ্ছে। তো আমি বলবো যে আমাদের পরিবর্তন হচ্ছে, ইনশাল্লাহ আমরা সম্মুখে অগ্রসর হচ্ছি। নজরুল ইসলাম সাহেব এবং হাসান হাবিব সাহেব ওনারা প্রতিষ্ঠান এবং ইন্ডাস্ট্রির সাথে ব্যক্তিগত রিলেশন দিয়ে যে অগ্রগতিটা সাধন করতে পারেছেন, আমি মনে করি আমাদের প্রতিটা প্রতিষ্ঠানকে সেইভাবে আগে আসতে হবে। আমরা যদি সবকিছু গভর্নমেন্টের উপরে নির্ভরশীল হই তাহলে কিন্তু হবে না। ইনিশিয়েটিভটা ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো ওই আমি যখন ডিটিতে কর্মরত ছিলাম তখন এনআই খান স্যার সচিব, আমি তখন যে প্রস্তাবগুলোই নিয়ে যেতাম আর কি এই পজিটিভ, উনি কিন্তু সাথে সাথে সেগুলা অনুমোদন দিতেন। আমার মনে আছে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে তার লোকাল ইন্ডাস্ট্রি বা অন্য যে কোনো অর্গানাইজেশনের সাথে বাইল্যাটারাল যে কোনো সেটা চুক্তি হোক, এমইউ হোক, এগুলা করতে পারে, সেই ধরনের মিনিস্ট্রি থেকেই একটা অনুমোদন এনে এটা আমরা সাথে সাথে সার্কুলেট করে দিয়েছিলাম। তো আমার বিশ্বাস যদি প্রতিষ্ঠানগুলা আগে আসে, তাদের লাইন মিনিস্ট্রি বা অধিদপ্তর পরিদপ্তর যাই বলি না কেন, সেখান থেকে এই ধরনের প্রয়োজনীয় অনুমতি নিয়ে প্রতিষ্ঠানকে আগায় যেতে হবে। এবং আগে তো আমরা যখন চাকরিতে প্রথম দিকে ঢুকেছি তখন দেখছি যে ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং খুব একটা হতো না, কিন্তু এখন যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে কোনো সমস্যা যখন সম্মুখে আসে সেটা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করে সেটাকে সমাধান করা হচ্ছে। আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনারও টিবেট উন্নয়নের জন্য যথেষ্ট আবেদন রেখে চলেছেন। এবং আপনারা শুনছেন যে আমাদের টিবেট সেক্টরের সবচেয়ে বড় প্রজেক্ট হলো অ্যাসেট প্রজেক্ট, যার পিছনে যে মেন অ্যাক্টর সেটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে মুখলিসুর রহমান ভাই। উনি নীরবে নিভৃতে যে কি কাজ করেন, আমরা যারা ওনার খুব কাছাকাছি থেকেছি, কাজ করেছি, তারা এটা আমরা জানি। তো মুখলিসুর রহমান ভাইয়ের সাথে কাছে আমার একটা অনুরোধ, আমাদের এই যে হোটেল রেস্টুরেন্ট, আমি আগেও আপনার সাথে আলোচনা, এই যে বয় বেয়ারা এরা কিন্তু পাবলিক হেলথের সাথে সরাসরি সম্পৃক্ত। আপনি হেলথ সেক্টরকেও অ্যাসেটের অন্তর্ভুক্ত করেছেন, এটা খুবই সুখের কথা। হেলথ সেক্টরের প্রভূত উন্নতি হবে, আমরা সেই আশাটা করছি। তো আমি জানি না যে আমাদের যে হোটেল রেস্টুরেন্টে যত বয় ব্যবসায়ী, শেফ, এদের প্রশিক্ষণ, হাউ টু হ্যান্ডেল ফুড স্টাফ, হাউ টু সার্ভ, এই সমস্ত
বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনার কোনো সুদূর আগামীতে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ পাবলিক হেলথ অত্যন্ত মানে ক্ষতিগ্রস্তই হয়। আমি বলবো আমাদের যে হোটেল রেস্টুরেন্টে লোকজন যে খায়, খাওয়া দাওয়া করে, সেখানে হাইজিনিক পরিবেশ বা আপনার কি বলে স্বাস্থ্যসম্মত খাবার দাবার এগুলার খুব একটা পরিবেশন হয় না। তো এই সেক্টরটা আমি অনুরোধ করবো যদি সম্ভব হয় ওয়ার্ল্ড ব্যাংক যেন এইদিকে একটু আগে আসে। তো অনেক রাত্রি হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না। বোরহান হামজা সাহেব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সকলের জন্য একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করছেন। আমি এটার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আজকে যারা দীর্ঘক্ষণ এই সেমিনারে সম্পৃক্ত থেকে কন্ট্রিবিউট করলেন এবং শুনলেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ শাহজাহান মিয়া স্যার, অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারকে। এ পর্যায়ে থ্যাঙ্কস গিভিং রিমার্কস এর জন্য আমি আহ্বান করতে চাই ফিরোজ আলম মোল্লা ভাই। ফিরোজ আলম মোল্লা ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি বুরহান ভাই, থ্যাংক ইউ। জি প্লিজ। অনেক অনেক ভালো লাগছে যে মোখলেস ভাই আমাদের মাঝে আসছেন। আসলে সবাই এখন বিশেষ করে অ্যাসেট প্রজেক্টের দিকে তাকিয়ে আছে, যে বাংলাদেশি স্কিল ডেভেলপমেন্টে যেটা পলিসি হওয়ার পর যে কাজটাকে মোখলেস ভাই আগায় নিয়ে গিয়েছিলেন এবং পরের বাকি কাজটুকু আমরা মনে হয় সেটাও পাবো, এই প্রত্যাশা নিয়ে কিন্তু সবাই আজকে অনেকে উপস্থিত হয়েছে, অনেকে হয়তো সেটা পেরেছি। অনেকের কিছু কথাও আসছে, সাজেশন আসছে, সেগুলো যেন ইনকর্পোরেট হয় নেক্সট প্রজেক্টটাকে বাস্তবায়নে। আর এখানে আমাদের সিনিয়র যারা আছেন টিবেট প্রফেশনাল, তারা আমাদের টিবেট প্রফেশনাল নেটওয়ার্ককে আমরা সমৃদ্ধ করতে পেরেছি। আর আমাদের মূল টার্গেটটা হচ্ছে টুগেদার ইজ বেটার। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে আসতে চাই, বাংলাদেশে টিবেটটাকে বার্নিং হোক এবং ইনস্টিটিউট এবং আমাদের ইন্ডাস্ট্রি যে পার্টনারশিপ সে জায়গাটায় আসুক, বাংলাদেশে লেবার মার্কেট ইনফরমেশন সিস্টেমটাকে ডেভেলপ হোক, সবকিছুকে নিয়ে একদিন আমরা আগাবো, এই স্বপ্নটাই আমরা দেখি আজকে সবার মাঝে। আর আপনাদের উপস্থিতি এবং আপনাদের অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রেরণা দেয়। অনেক দেরি হয়ে গেছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদেরকে সবাই ক্ষমা চোখে দেখবেন এবং প্রতি বুধবারের আয়োজনে আমরা যেন সবাই উপস্থিত থাকি নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন প্রেজেন্টেশন নিয়ে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বোরহান ভাই, ধন্যবাদ মুখলিসুর রহমান ভাই, স্পেশালি আপনাকে পেয়ে সত্যি খুবই আমরা সবাই আবেগে আপ্লুত হয়েছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফিরোজ ভাই। আসলেই মোখলেস স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে মোখলেস স্যারের জন্য সবাই অনেক বেশি কথা বলার কারণে কিছুটা আবেগ আপ্লুত আমরা হয়েছি, সেজন্য হয়তো সময় একটু বেশি লেগে গেছে। সব স্যারদের কাছেই বিলম্বের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।